আপনি আতঙ্কিত আপনি কাউকে করছেন না, করছে কারা? রাজনৈতিক কারবারিরা, করছে কারা? সরকারের সাথে যারা জুড়ে আছে, একটা কেন্দ্র সরকারের সাথে, একটা রাজ্য সরকারের। এই অপদার্থ শুভেন্দু অধিকারী আর ব্যর্থ মমতা ব্যানার্জি, এরা মিলে আপনাকে আতঙ্কিত করছে। আমি বলছি যে যারা বলছে এসআইআর এর আতঙ্কে মারা গেছে, এই দুজনের নামে মামলা দায়ের করুক তাদের পরিবার, রাজ্য সরকারের নামে, কেন্দ্র সরকারের নামে, আর এই নেতাগুলোর নামে যারা পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে তাড়িয়ে দেবো বলে গল্প শোনাচ্ছে, যারা বলছে এই ভোটার লিস্টে নাম না উঠলে দেশ থেকে তাড়িয়ে দেবো, এরা দুজনই অসত্য কথা বলছে। আপনাদের জানিয়ে রাখি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার নাই, অধিকার নাই আপনার নাগরিকত্ব যাচাই করার। যদি আজকের পর থেকে কোনো বিএলও এসে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দাও, তাকে বলবেন থামো বাবু, আমি ফোনটা অন করছি, ফোনটা বার করে একটা ভিডিও করবেন, বলবেন কুমার কত সৎ সাহস আছে, এবার বলো। আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, ওই বিএলও কেন, ইলেকশন কমিশনের যিনি চিফ আছেন সেই সাহেবেরও কোনো ক্ষমতা নাই, অধিকার সংবিধান দেয়নি, এতটা তাকে পাওয়ার দেয়নি। আপনি ভারতীয় কি ভারতীয় নয় এটা যাচাই করার ইলেকশন কমিশনের কাজ নয়। বিপদে পড়েছে, মানুষের কাছে দাঁড়াতে হবে, তাকে বিপদ মুক্ত করতে হবে। সে তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, ইভেন বিজেপিও করতে পারে, তাতে আমাদের আইএসএফের কোনো লেনা দেনা নেই। আইএসএফের কাজ সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, চিন্তিত, বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত মানুষের পাশে থাকব, চিন্তা থেকে তাকে মুক্ত করব, অত্যাচার থেকে তাকে বাঁচাবো, বঞ্চিত যে হচ্ছে তাকে অধিকার তার পাইয়ে দেব। এটা আইএসএফের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে আইএসএফ। আজকে বাংলার হেভি অংশের মানুষ বিজেপি আর তৃণমূল এই দুটো দলের পাল্লায় পড়ে, এই দুটো দলের বোঝাপড়াতে, মিডিয়ার একটা অংশের সহযোগিতাতে প্রায় বাংলার 80% মানুষ আজকে চিন্তিত। এই চিন্তিত করেছে কেন, এই একটু আপনাদের বলতে চাই। আপনারা কি শোনার মানসিকতা আছে? শোনার মানসিকতা তারা হাত তুলুন তো। জানতে হবে, প্রশ্ন করতে হবে, হঠাৎ এসআইআর আসলো কেন? এইগুলো হচ্ছে একটা ভোট ধরা কল। বিজেপি তৃণমূল দেখছে যে পশ্চিমবাংলায় ওদের আর ভাত ভিত থাকবে না, ওদের আর জায়গা নাই। তৃণমূল যে প্রমিসগুলো করে ক্ষমতা এসেছিল, একটাও ফুলফিল করা তো দূরের কথা, উল্টে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। শুধু অধিকার কাড়া নয়, তারা নিজেদের মধ্যে মারপিট করে মরছে, যেটা সমাজে খারাপ বার্তা আসছে। আর বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলমানের রাজনীতি করছে, মানুষকে বিভ্রান্ত করছে, আর অন্য কিছু করছে না। এরা দুজনের কাছ থেকে মানুষ বেরিয়ে চলে আসছে। তাহলে কি করতে হবে? মূল ইস্যু প্রশ্ন করা যাবে না, মূল ইস্যু থেকে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে হবে। প্রশ্ন করা কি দরকার ছিল? আজকের ডেটে এখানে দাঁড়িয়ে কি বলা দরকার ছিল? আমডাঙ্গার ব্লক হসপিটালে ডক্টর নেই কেন? আজকে এখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন করা কি দরকার ছিল? আমডাঙ্গার প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুলগুলোতে টিচার নাই কেন? এখানে দাঁড়িয়ে আপনার আমার প্রশ্ন করা দরকার ছিল, আমার বক্তব্য দেওয়া দরকার ছিল কিভাবে আমডাঙ্গার কৃষকদের মাসিক গড় আয় বাড়বে, সেই পলিসি রাজ্য সরকার আনছে না কেন? ঠান্ডা মাথায় বুঝবেন। আমাদের এখানে দাঁড়িয়ে আওয়াজ তোলা দরকার ছিল এই ন্যাশনাল হাইওয়ে যে এক্সটেন্ড হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তার গাইডলাইন মেনে যে ক্ষতিপূরণটা পাওয়ার দরকার ছিল সেটা পাচ্ছে না কেন? এইটা নিয়ে আমার এখন চর্চা করার দরকার ছিল। তার পরিবর্তে আমি কি চর্চা করছি? এসআইআর এর ফর্ম ফিল আপ কীভাবে হবে, কোথায় গিয়ে জমা দিতে হবে, 2002 এর ফর্ম, এই ভোটার লিস্ট কোথায় পাওয়া যাবে, এই নিয়ে হচ্ছে না। সব ভুলে গেছি আমরা। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করানো হলো, তার বিচার চাইতে ভুলে গেলাম আমরা ভুলে গেলাম আমাদেরই বাড়ির একটি ছেলে এখানে আম বাগান এসেছিল, আম পাড়তে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরেছিল, মনে আছে না? ভুলে গেছেন? আমি কিন্তু ভুলে যাইনি। হ্যাঁ, তার নাম বা টাইটেল আলাদা হলে নওশাদ ভুলবে না। হয়তো টাইটেল দেখে অনেকে প্রতিবাদ করে, আইএসএফ টাইটেল দেখে নাম দেখে প্রতিবাদ করে না। অন্যায়। তাহলে মনে আছে তো আমার? এটা ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের এখন চর্চা করার কি দরকার ছিল যে ওবিসি সার্টিফিকেট নিয়ে মুসলিম সম্প্রদায়ের সাথে যে মমতা ব্যানার্জি বৈষম্য করেছে, এই সময়ে সব থেকে বড় অভিশাপ মুসলমানদেরকে মমতা ব্যানার্জি দিয়েছে, সেটা যে ওবিসি সার্টিফিকেট। এই সার্টিফিকেটে যে বঞ্চনা হয়েছে, নাম কাগজে সার্টিফিকেট থাকবে, ওই সার্টিফিকেট দিয়ে ওই দোকানে কাগজ বিক্রি করে, বা এরা আসছে না কাগজ যারা কিনে, লক্ষ ভাঙ্গারওয়ালা, ওই ভাঙ্গারওয়ালাদেরকে বিক্রি করলে যতটুকু পাবে ওর থেকে বেশি দাম আর নাই। তাহলে কত ক্ষতি করেছে, এই নিয়ে এখন চর্চা করার দরকার ছিল। তার পরিবর্তে আমরা কি করছি? আমার কাগজ কি করে ঠিক হবে, আমাদের প্রশ্ন করা দরকার ছিল শুভেন্দু অধিকারীদের কেন্দ্র সরকারকে। তোমরা গল্প শুনিয়েছিলে ক্ষমতায় আসলে 2 কোটি বছরে চাকরি পাবে, তথ্য দাও, ডেটা দাও। এই তোমরা 12 বছর সরকারে আছো, 14 থেকে 25, 11 বছর সরকারে আছো, কত কোটি চাকরি দিয়েছো তথ্য দাও। মুসলমানদের চাকরি দেবে না,
হিন্দুদের চাকরি দেবে না প্রশ্ন নাই, কত চাকরি দিয়েছে সে তথ্য দাও, প্রশ্ন করা দরকার ছিল। প্রশ্ন করা দরকার ছিল এখানে দাঁড়িয়ে। গল্প শুনিয়েছিলেন বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে মা 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো, 15 পয়সা পেয়েছেন আপনারা? এই প্রশ্ন করা দরকার ছিল। 1 টাকা দিলে $1 পাওয়া যাবে, এই গল্প শুনিয়েছিল। কিন্তু 2014 সালে 61 টাকা দিলে $1 পাওয়া যেত। আর আজকের দিনে দিনের দিনে, এখন তো আচ্ছে দিন, ওই আচ্ছে দিনে 88 টাকা দিলে 1 টাকা পাওয়া যায়। ক্ষতি কি হচ্ছে? টাকার যত মান কমছে তত বিশ্ববাজারের মার্কেট থেকে যেটা আমরা কিনি তার দাম বাড়ছে। একটা উদাহরণ দিচ্ছি। কদিন আগে আমাদের হিন্দু সমাজের ভাইয়েরা ধানতেরাস উৎসব গেল না? ধানতেরাস উৎসব কি? হিন্দু সমাজের মধ্যে অনেকে আবার মানে, অনেকে মানে না, আমার দেখার দরকার নেই, কিন্তু হিন্দু সমাজের একটা ধর্মীয় উৎসব তো ধানতেরাস। আমি যতটুকু জানি, ভুল হলে আমার এখানে হিন্দু ভাই থাকলে আমার ধরিয়ে দেবেন, বলতে তাহলে আমার সুবিধা হবে, পরে কোনোক্ষণ বলবো। আমি ভাই সবটা জানি না, যে তাদের ধর্মীয় বিশ্বাস ওই ধানতেরাসের দিনে যদি একটু সোনা কেনে লক্ষ্মী আসবে, তাদের মঙ্গল হবে, তাই তো নাকি ভাই? যারা হিন্দু সমাজের মানুষ আছে, ভুল হলে আমাকে বলবেন, আমি ঠিক করে নেবো, ধরি শিখে নেবো। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই। তাহলে বলুন ধানতেরাস সোনা। এবারে আপনারা জানেন হিন্দু ভাইরা, শুধু হিন্দু ভাইদের জন্য নয়, বিবাহের ক্ষেত্রে সোনা আমরা ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা সোনা ব্যবহার করি। 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম কত ছিল আপনাদের মনে আছে? 28,000 টাকা। আর আজকে 2025 সালে 10 গ্রাম সোনার দাম লাস্ট যেদিন ধানতেরাস হয়েছিল, যেদিনকে আমার হিন্দু ভাইরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী একটু সোনা কিনতে দোকানে গিয়েছিল, 1,28,000 টাকায় কিনেছে। এর প্রতিবাদ কোনো শুভেন্দু অধিকারী করেনি, দিলীপ ঘোষ করেনি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী করেছিল। কেন কিনবে অত দাম দিয়ে? তাহলে আচ্ছা দিনের গল্প শুনিয়ে 1 লাখ টাকা সোনার দাম 11 বছরে বাড়িয়ে দিল। আচ্ছা দিনের গল্প শুনিয়েছিল পেট্রোল ডিজেল 100, এখন কম্পিটিশন করছে, 1 সেঞ্চুরি মারবো আর মারবো না, এই করছে তো। শুধু সচিন টেন্ডুলকারের মতো অবস্থা আছে, 99-এ বেশি আউট হয়ে যায়। 90-এর কোটায় আমাদের দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারের নাম কি? সচিন টেন্ডুলকার। উনি যদি 90-এর কাটায় যতবার আউট হয়েছেন, যদি না আউট হতেন, যদি সেঞ্চুরি করতেন, তাহলে মানে উনি টোটাল 100 সেঞ্চুরি আছে, আর মনে 50 যুক্ত হয়ে যেত। তো পেট্রোল ডিজেল এখন ওই করছে, শুধু সেঞ্চুরি হবে কমই নেই করছে, তো এগুলো ব্যর্থতা তো। কিন্তু এই গল্পকে শুনিয়েছিল পেট্রোল ডিজেলের দাম কমে যাবে, ডলারের দাম কমে যাবে, 2 কোটি চাকরি পাবে, 15 লক্ষ টাকা পাবে, সবকা সাথ সবকা বিকাশ হবে, আদানি আম্বানিদের সাথ আর ওদের বিকাশ হচ্ছে। আপনার আমার পাড়ার হিন্দু কি মুসলমান খোঁজ নিয়ে দেখুন, দলিত কি আদিবাসী, 11 বছরে মোদী ক্ষমতায় আসার জন্য মুসলমানদের ছেড়ে দিন, হিন্দু ভাইটা ব্যক্তিগত উপকৃত হয়েছে, বলতে পারবে একটা? তাহলে হিন্দু মুসলমান সবাই প্রশ্ন করবে, যাতে এই রাজ সরকারগুলোকে, ব্যর্থ সরকারগুলোকে প্রশ্ন না করে আপনাকে আমাকে বিভিন্নভাবে কৌশলে তারা পেরেশানির মধ্যে রাখছে। তারা আপনাকে আমাকে ডিস্টার্ব করতে চাইছে। কখনো বলছে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো, আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করো, রেশন কার্ড ডিজিটাল করো, আঙুটা ছাপ দাও, ঘোড়ার ডিম, শুধু আমাকে লাইনে দাঁড় করিয়ে রাখছে। কারণ কি? ওদের ব্যর্থতা না ধরতে দেয়। কিন্তু সরকারটা কি? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? কারো খারাপ লাগেনি তো ভাই? ভোট কাকে দেবেন না দেবেন আমার যাই আসে না, চাইবো ভোটের সময় দিলে দেবেন, না দিলে না দেবেন, কিন্তু আপনাদেরকে অ্যাকচুয়াল ফ্যাক্টটা জানতে হবে। সরকারটা কি? খাই না আমাকে? সরকারের কাজ কি? সরকারের কাজ, আমি নাগরিক, আমাকে একটু সুখে রাখবে। আমি অসুস্থ, সরকার আমাকে সুস্থ করে তুলবে। আমি ক্ষুধার্ত, সরকার আমার খাদ্যের ব্যবস্থা করবে। আমার মাথায় চাল নেই, সরকার একটা বাড়ি দেবে। আমার ছেলে পড়াশোনা করবে, সরকার দায়িত্ব নিয়ে পড়াবে। এইগুলো হচ্ছে সরকার। বুঝতে পারছেন কি বলছি? আর আজকে সরকার একটাও কাজ করছে? আপনি তো সরকার তৈরি করেছেন, আপনার পাওয়ারটা আপনি বুঝতে পারছেন না। কথাই আছে না, হাতির কান দিয়ে শরীর ঢাকা থাকে, হাতির যদি তার শরীর দেখতে পেতো নাকি সব তোলপাড় করে ফেলতো। তো আপনি আপনার পাওয়ারটা বুঝতে পারছেন না। পাওয়ারটা 2-3টে বিষয় দেয়, একটা হচ্ছে অজ্ঞতা দিয়ে ঢাকানো হচ্ছে, একটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে হচ্ছে, আর একটা হচ্ছে নিজের পরের প্রজন্মের বিপদ ডেকে আনার দায়িত্ব নিজে তুলে নিচ্ছেন। আপনি তৃণমূলকে ভোট দিলেও পরের প্রজন্ম ধ্বংস হবে, বিজেপিকে ভোট দিলেও পরের প্রজন্ম ধ্বংস হবে। পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে যাচ্ছে কেন? বিশ্ববাজারে তেলের দাম এত কম এখন বেড়ে যাচ্ছে কেন? খোঁজ নিয়ে দেখুন। ভারত এগিয়ে আছে, কোথায় জানেন? বলছে দেশ এগিয়ে যাচ্ছে, হ্যাঁ কোথায় জানেন? সারা পৃথিবীতে যত দেশ ঋণ নেয় না, লোন নাই তো, লোন নিতে হয়, সেই লোন নিয়েতে আমার দেশ এগিয়ে গিয়েছে। হ্যাঁ বাংলা এগিয়ে যাচ্ছে, বলছে এগিয়ে বাংলা, হ্যাঁ এগিয়ে বাংলা কিসে জানেন?
মাথা পিছু লোনে। এই যে বসে আছেন না বাপ, এই আপনার বাড়ির বাচ্চাটা আর আপনি 2011 সালে আপনার মাথার উপরে ঋণ ছিল, রাজ্যের ঋণ ছিল 12,000 টাকা। আর আজকে আপনার মাথা পিছু ঋণ কত জানেন? 70,000 টাকা। এবার বলুন, ও সরকারের ঋণ তো আমি কী করবো? অত সহজ নয়, সরকারের ঋণ নয়। সরকার কালকে আছে, আজকে আছে, কালকে আপনি চেঞ্জ করে দিবার আপনার হাতে ক্ষমতা আছে, ভোট। তাহলে ঋণটা নাগরিকের উপরে আছে। পশ্চিমবাংলাটাকে তো তুলে নিয়ে চলে যাবে না। কিভাবে ঋণটা শোধ হচ্ছে বা শোধ হবে? মালের দাম বাড়বে, বাড়ছে না? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না? পেট্রোল ডিজেল হ্যান ত্যান, এর থেকে টাকা তুলে ঋণটা শোধ করবে। যে লোন নিয়ে তো বাংলায় গিয়ে, এই দুটো জায়গায় বাংলায় গিয়ে আছে। তাহলে সরকারের কাজটা কি? সরকারকে কারা তৈরি করেছে? জনগণ। সরকারের কাজটা আপনার বিপদে আপনার পাশে থাকা, তার পরিবর্তে সরকার আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। দুটো সরকার মিলে পুরো চক্রান্ত করছে। কি বলা হচ্ছে? এসআইআরে নাকি আতঙ্ক হয়ে মারা গেছে। খুবই দুঃখিত, মর্মাহত। আমি দুঃখিত, আমি মর্মাহত। তবে একটা কথা আমি বলবো না, আজকে বলবো না, 10 দিন যাক তারপরে বলবো। আমি 10 দিন যাক, আমি কোভিড পিরিয়ডকে টেনে আমি একটা কথা বলবো। আচ্ছা 10-15 দিন যাক, তবে আমি একটা, কে আতঙ্কিত, কারা করছে? আপনি কি করছেন কাউকে আতঙ্কিত? ভাই আপনারা করছেন? আপনারা আতঙ্ক মুক্ত হওয়ার জন্য আজকে এখানে এসেছেন তো, নওশাদ ভাই এসছে, কিছু শুনবো। তাহলে আপনি আতঙ্কিত, আপনি কাউকে করছেন না। করছে কারা? রাজনৈতিক কারবারিরা। করছে কারা? সরকারের সাথে যারা জুড়ে আছে, একটা কেন্দ্র সরকারের সাথে, একটা রাজ্য সরকারের। এই অপদার্থ শুভেন্দু অধিকারী আর ব্যর্থ মমতা ব্যানার্জি, এরা মিলে আপনাকে আতঙ্কিত করছে। আমি বলছি যে যারা বলছে এসআইআরের আতঙ্কে মারা গেছে, এই দুজনের নামে মামলা দায়ের করুক তাদের পরিবার, রাজ্য সরকারের নামে, কেন্দ্র সরকারের নামে, আর এই নেতাগুলোর নামে যারা পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে, তাড়িয়ে দেবো বলে গল্প শোনাচ্ছে। যারা বলছে এই ভোটার লিস্টে নাম না উঠলে দেশ থেকে তাড়িয়ে দেবো, এরা দুজনই অসত্য কথা বলছে। আপনাদের জানিয়ে রাখি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার নাই, অধিকার নাই আপনার নাগরিকত্ব যাচাই করার। যদি আজকের পর থেকে কোনো বিএলও এসে বলে আপনার নাগরিকত্বের প্রমাণ দাও, তাকে বলবেন থামো বাবু, আমি ফোনটা অন করছি। ফোনটা বার করে একটা ভিডিও করবেন, বলবেন কুমার কত সৎ সাহস আছে, এবার বলো। আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, ওই বিএলও কেন, ইলেকশন কমিশনের যিনি চিফ আছেন সেই সাহেবেরও কোনো ক্ষমতা নাই, অধিকার সংবিধান দেয়নি, এতটা তাকে পাওয়ার দেয়নি। আপনি ভারতীয় কি ভারতীয় নয়, এটা যাচাই করার ইলেকশন কমিশনের কাজ নয়। কিন্তু আপনাকে কি বোঝানো হচ্ছে? যদি ভোটার লিস্টের নাম কেটে যায়, কেটে দেবে। প্রথম কথা বলে কেটে দিয়ে তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলি, ভোটার লিস্টের সাথে নাগরিকত্বের কোনো নাই। আপনারা দেখেছেন, কলকাতা হয়তো অনেকে দেখেন, আমি বলছি, মতুয়া ভাইদেরকে বোকা বানাচ্ছে ঠাকুরবাড়ির কিছু রাজনৈতিক কর্মীরা। ঠাকুরবাড়িকে শ্রদ্ধা সম্মান করি, হরিচাঁদ গুরিচাঁদ ঠাকুরকে সম্মান করি, তার বংশধর যারা আছে, সেই মমতাবালা ঠাকুর হতে পারে আপনার, আর সুব্রত বা শান্তনু ঠাকুর হতে পারে, সেই রক্ত তাদের গায়ে বইছে, তাদেরকে আমি সম্মান করি। কিন্তু রাজনৈতিক নেতা মমতাবালা ঠাকুর, রাজনৈতিক নেতা সুব্রত ঠাকুর বা শান্তনু ঠাকুর, এরা মানুষকে শুধু ভয় দেখিয়ে নিজেদের এমপি এমএলএ মন্ত্রী হওয়ার জায়গাটাকে পাকা করে রাখছে, এর বাইরে আর কিচ্ছু করছে না। আমি কিন্তু মতুয়া সমাজকে নিয়ে বাজে কথা বলিনি, ভুল করতে পারে আবার, এরা আমার সাথে পেরে উঠবে না, বলো দেখেছো মতুয়াকে এই করে গেছে। না, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ইতিহাস পড়তে হবে। নারী ক্ষমতায়নের কথা তিনি কীভাবে বলে গেছেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুররা তার সমাজকে শিক্ষা অর্জনের কথা কিভাবে বলে গিয়েছে জানবেন, সমাজের জন্য কি করেছে, যাক ওই বিষয়ে যাচ্ছি না। যেটা আসছি, তাহলে সরকারের কাজ কি ছিল? আপনাকে বিপদমুক্ত করা। সরকার দায়িত্ব নিয়ে আপনাকে আতঙ্কের মধ্যে ঠেলে দিচ্ছে। আচ্ছা আপনারা এখানে তো বাজারের মানুষ, এখানে ডক্টরও হয়তো পাবেন, ডক্টর আছে। আমি যদি ভুল বলি, ডক্টর সাহেব যারা আছেন বলবো, আমার একটু ভুলটা সংশোধন করে দেবেন। ভারতবর্ষের 1 বছরে সাপে কামড়ে মারা যায় প্রায় 50,000 মানুষ। আর পশ্চিমবাংলায় সাপে কামড়ে মারা যায় কত মানুষ জানেন? 1,500 মানুষ। অফিসিয়ালি রেকর্ড বলছি, আনঅফিসিয়ালি 3,000। তো সাপে কেটে মারা যাওয়া রুগীর সংখ্যা কত? 3,000। তার অফিসিয়ালি 1,500। তা আমি অত বিতর্কে যাচ্ছি না। মেডিকেল সায়েন্স বলছেন সাপে কাটা রুগী যদি 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম অ্যান্টিভেনাম, এভিএস বলে, তার শরীরে যদি প্রয়োগ করা হয় তাহলে সাপে বাঁচানো যেতে পারে। কিন্তু আমরাও দেখেছি আমাদের পাড়ার কাউকে সাপে কামড়েছে, সঙ্গে সঙ্গে মারা যেতেও দেখেছি, দেখিনি? তাহলে মেডিকেল সায়েন্স ভুল না আপনি ভুল? বলেন এবার কি হবে? আমিও দেখেছি সাপে কেটেছে মারা গেছে, তাহলে মেডিকেল সায়েন্স ভুল? কিন্তু মেডিকেল সায়েন্স কি ভুল? মেডিকেল সায়েন্স সব ঠিক, আপনি যেটা দেখেছেন ওটাও ঠিক। সাপে কেটেছে ঠিক কথা, ও হার্ট অ্যাটাক করে মারা গেছে, হার্ট ফেল করে মারা গেছে। সাপে কেটেছে ঠিক কথা, সাপের বিষে মারা যায়নি, লোকটি মারা গেছে কিভাবে? ভয়ে হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করেছে, সাপে কেমন মরে যাব, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আপনাদেরকে এসআইআর হবে, এসআইআর এর কারণে বলছে মেরে ফেলবে। ওই এসআইআর এর কারণে মরে যাবে, 100 মিনিটের মধ্যে দিয়ে অ্যান্টিভেনাম দেন, বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্টিভেনাম দেওয়ার পর্যন্ত আপনাকে সময় দিচ্ছে না, আপনার ঘরে ফর্ম আসার আগেই আপনাকে মেরে ফেলছে। ওই সুসাইড করলো, বিষ খেয়ে নিল, ওই আর আলাদা আতঙ্কিত হয়ে। তবে আমাদের কাজ কি হবে? অ্যান্টিভেনাম দিও। আজকে আমি এসেছি একটু অ্যান্টিভেনাম দিয়ে যাব, বুঝতে পারছেন?
তো অ্যান্টিভেনাম দেবো। তার আগে বলি, আপনাদের এখানে খবর আছে আমার আমডাঙ্গায় স্পেসিফিক 3টে বুথের বিএলওরা নাকি মানুষের বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছে না, বড় নেতার নাকি সেখানে বাড়ি আছে, সেইখানেই নাকি তার বাড়িতে বসেই করছে। হ্যাঁ, আমি আপনাকে বলবো, আপনি নিয়ে এসছেন বা যাদেরকে নিয়ে আসতে বলছে, একটা সুযোগ দেওয়া দরকার কোনো মানুষের নামে কমপ্লেন করা, একটা সুযোগ দেওয়ার আমি পক্ষে। আজকের পর থেকে আপনারা কারো বাড়িতে যাবেন না আনতে। নির্বাচন কমিশন বলছে আপনার বাড়িতে ফর্ম দিয়ে যাবে, আপনাকে সই করাবে। সই করেছো তো বাবু? হ্যাঁ, সই করেছো তো তুমি ফর্ম নেওয়ার সময়? তো নির্বাচন কমিশন কি বলছে? আপনার বাড়িতে যাবে, আপনাকে ফর্ম দেবে, দুটো ফর্ম দেবে, ভোটার পিছু দুটো ফর্ম দেবে, আপনাকে সই করাবে। তো আজকের পর থেকে যদি কোনো বিওলো বলে আমার বাড়িতে আসো অ্যান করো, যাবেন না, তাকে ওয়ার্নিং দেবেন যে আমি যাবো না, তুমি দিয়ে যাও। সে যদি ভদ্র ভাষায় বলে ঠিক আছে আমি যাচ্ছি, আর না হলে 1950, তাই তো নাকি গো? হ্যাঁ হ্যাঁ, রাখো, আমি বলছি তোমার ফর্মটা দিয়ে আমি উদাহরণ দেবো, তোমাকে নেবো। 1950 টোল ফ্রি নাম্বার আছে, আমাকে ফোন করতে লাগবে না, পয়সাও লাগবে না, ফোনটা তুলবেন 1950, আপনার ফোন করে বলবেন আমার একটা কমপ্লেন আছে, আমার বিএলও বুথ লেভেল অফিসার কি করেছে, তার নাম জেনে গেছেন, আপনার বুথ আপনি জানেন, আমি অমুক বিধানসভার অমুক বুথ থেকে বলছি, আমার অফিসার বাড়িতে এসে ফর্ম দিচ্ছে না, আমার অফিসার কি করছে, নিজের বাড়িতে বসে এই করছে, বা কোনো নেতার পার্টি অফিসে হোক তার বাড়িতে বসে আমাকে বাড়িতে ফর্ম নিতে যেতে বলছে। শুধু কমপ্লেনটা করুন, কমপ্লেনটা আজকে করবেন না, আমি একটা সুযোগ দেওয়ার পক্ষে ভাই। আমি এসে কারো বাঁশ দিয়ে চলে যাবো, ক্ষতি করে ফেলে, এই বাঁশ শব্দটা তুলে নিলাম, কারো ক্ষতি হয়ে যাক আমি চাইবো না, কিন্তু শুধরানোর সময় দেওয়া দরকার তো ভাই, আমি এটা শুধরানোর সুযোগ দেবো। অর্থাৎ কি, তাহলে কি হলো, তাকে বলবেন ভাই যদি নয় আপনি 1950 কল করে তার নামে কমপ্লেন করার পরে বিশ্বজিৎ দাকে, বিভিন্ন স্তরের নেতা আমাদের আছে, মাধ্যমে পাঠিয়ে দেন, তার কীভাবে 12টা বেজে 13টা করা যায় তখন আমরা দেখবো, ছাড়বো না। ঠিক আছে, এবার আমাদের আসা যাক ফর্মটা আমি কিভাবে ফিল আপ করবো। আমার ফাইলটা কোথায় আছে? আচ্ছা, তোমার ফর্মটা তখন দাও, গাড়ি থেকে আমার ফাইলটা এনে দাও, বসো। এই বাবুকে দুটো, একটা ভোটার পিছু, আচ্ছা আমি বলে রাখি বুথ লেভেল অফিসার, কি বুথ লেভেল অফিসার বিএলও, আমি বিএলও বলতে পারি বা শুধু অফিসারও বলতে পারি, তাহলে বুঝে নেবেন তো নাকি? বাবু একটু আপনি বসে যান না, বসে যান না, পিছনে লোকে তার দেখতে সুবিধা হবে। বাবুরা এখানে চেয়ার আছে, বসতে হবে, যেখানে চেয়ার নেই। ঠিক আছে, আপনার বাড়ি শুনে নেন, সিস্টেমটা আমি বলছি, কে সিস্টেম মানবে কি মানবে না, কিভাবে মানাতে হবে আপনাদের দায়িত্ব, আমার সবটা পারবো না, আমি লোড নিতে পারবো না, কিন্তু সিস্টেমটা আপনাদের বলে যায়, দুধকে দুধ পানিকে পানি, ভালো আর খারাপটা আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি, কোনটা গ্রহণ করবেন আপনার ব্যাপার। আমরা 2021 সালে বলেছিলাম, 2024 সালে বলেছিলাম পার্লামেন্টে পাঠান, লড়াইটা করবে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন ওয়াকআফ নিয়ে পার্লামেন্টে আপনি যাকে ভোট দিয়ে পাঠালেন আপনার জন্য একটা শব্দ খরচ করেনি, আর যদি জামির বাবুকে পাঠাতেন পার্লামেন্টে চাবড়ে মোদিকে উত্তর দিত অন্তত। ঠিক আছে, আমি ভালো খারাপ কোনটা আমি বুঝিয়ে দিয়ে যাবো, যেটা আপনারা গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার, আমি জোর করে গ্রহণ করাতে পারবো না। যাক ঠিক আছে, এখন এখানে এসেছি, এই ধরনের ফর্ম বুথ পিছু দুটো করে দেবে। আপনার বাড়িতে 3টে ভোটার আছে, তাহলে কটা ফর্ম পাবেন? এই এক রিয়াকশন দিলে ভালো লাগবে। তাহলে প্রথম কাজ কি হবে আপনার? এই দেখুন, এই যে আমি বললাম না নাগরিকত্ব যাচাইয়ের ক্ষমতা বা রাইট ইসিআই এর নাই, ইসিআই মিনস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ওনার নাই, বলেছি তো। এখানে কি লেখা আছে জানেন ফর্মের মাথায়? ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা, সেটাই ভারতের নির্বাচন কমিশন, বাংলাতে গণনা ফর্ম। এখানে কোথাও লেখা আছে নাগরিকত্ব প্রমাণের ফর্ম, কি লেখা আছে? গণনা ফর্ম। ভোট একটা পার করে দাও, এটা রাখো তো, এটা কি লেখা আছে? গণনা ফর্ম। তোমার কাছে ওটা আমার গণনা ফর্ম। তাহলে একটা কনফিউজ, আমি যেটা কথা বললাম সত্য প্রমাণ হলো তো? আমি কি বললাম নাগরিকত্ব যাচাইয়ের ব্যাপার না এখানে, তাহলে লেখা থেকে তো প্রমাণ হলো ভাই, যেটা আছে বলতে হবে। অনেকে বলতে পারে এটার থেকে ওইটা হয়ে যাবে, সেটা থেকে ওইটা হতে হবে, তাহলে ঘরে ঢুকে তালা মেরে বসে থাকো, বাইরে বেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই। হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে না, তা তুমি ভাই বাইরে বেরোবে না, যাও ঘরে ঢুকে তালা মেরে বসে থাকো। তাও বাজ পড়লে তাহলে কোথায় যাবে? ও আন্ডারগ্রাউন্ড করতে হবে, বাড়িতে বাজ পড়ে না। এত ঢ্যামনা লোক কিছু বেরিয়েছে, এইটা বলছে ভাইজান, মানে বলছে নওশাদ ভাই বোকা বানাচ্ছে লোককে, এইটা থেকে সেইটা হবে ওইটা। আরে ভাই, আমি যতটুকু জানিয়েছি ইলেকশন কমিশন ততটুকু খুলে বলাটা উচিত কি উচিত নয় ভাই আমার? পরে কিছু যদি হয় তার জন্য যদি সংবিধান বিরোধী হয় লড়াই করব। যতটুকু কাগজ দেখতে পেয়েছি সংবিধানের গণ্ডির মধ্যে আছি, ওই জন্য সমালোচনা করছি না, সংবিধানের গণ্ডির বাইরে থাকলে সমালোচনা করব। তাহলে কি আছে? গণনা ফর্ম। এবার হচ্ছে কি, এই গণনা ফর্মটা কে দেবে? তাও প্রিন্ট হয়ে আসছে, কি নাম লেখা আছে? ইদ্রিস আলী বিশ্বাস। ইদ্রিস আলী বিশ্বাস আপনাদেরকে আপনার বুথ লেভেল অফিসার, তার ফোন নাম্বার দিয়ে আছে। এইটাই যে ইদ্রিস আলী বিশ্বাস, এই ফোন নাম্বারটা যাচাই করে নিতে হবে একবার। ভাই আমি তৃণমূল কংগ্রেসের সবাই চোর নয়, অনেক ভালো মানুষ আছে, তবে 10 চক্রের ভগবান ভূত,
বুঝতে পেরেছেন? আমি এদেরকে একটু বিশ্বাস করি না। বেশ ভালো কিছু মানুষ আছে, এটা আমি অস্বীকার করবো না, তবে তাদেরকে দেবে সাইডলাইন করে দিচ্ছে, তাদেরকে সাইডলাইন করে দিচ্ছে। যারা মার খেয়ে কেস খেয়ে দলটাকে, তৃণমূল দলটাকে তৈরি করলো ভালো, তারা স্বচ্ছভাবে চালাতে যারা চাইছে তারা আজকে মার্কেটে নয়। যারা যত তোলা তুলতে পারবে তৃণমূলে তারা তত বড় নেতা, যত দুর্নীতি করবে তত বড় নেতা। যাক, এই লোকটাই যে নির্বাচন কমিশন দিয়ে পাঠাচ্ছে না, তৃণমূল ওই লোকটাকে সরিয়ে এই লোকটাকে ঢুকিয়ে দিচ্ছে, এটাও তোমাকে জানতে হবে আগে। এর হাতে কিন্তু অনেকটা নির্ভর করছে, এই লোকটির হাতে অনেকটা নির্ভর করছে। তাহলে এটা যাচাই বাছাই কী করে করবেন? আপনারা যদি পারেন অনলাইনে পাওয়া যায়, না হলে আমি আপনাদের বলবো যাচাই বাছাই যদি করতে চান, এই ধরনের হেল্প ডেস্ক আমাদের হয়েছে, তো আপনারা ওখানে সরাসরি আসতে পারেন, সব লিস্ট আছে, বা বুথে বুথে আমাদের আইএসএফের যারা আছে তাদেরকে নেতৃত্বদের জিজ্ঞাসা করবেন যে আমাদের এই বুথের ইলেকশন কমিশন এর ঘোষিত অফিসার কি একটু বলো তো। ওদের কাছে লিস্ট আমরা পাঠিয়ে দিয়েছি, টোটাল 1526 পেজের লিস্ট একটা, ওদের কাছে ওদেরটা পাঠিয়ে দিয়েছি, ওরা দেখে এটা মিলিয়ে নেবে, ওখানে নাম ফোন নাম্বার দিয়ে আছে, মিলে যাবে। এবার আপনার বাড়িতে ফর্মটা দিতে আসলো, আপনাদের করণীয় কি? আপনার বাড়িতে ফর্মটা দিতে আসলো, ফার্স্ট করণীয় কি আপনার? যে বাবু আপনি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছেন তার প্রমাণপত্রটা দেখান। কি বলছি বুঝতে পারছেন? শুনতে খারাপ লাগতে পারে, আমি বাস্তব কথা বলছি, তখন চোখের পানিতে ভাত খেতে হবে। আর বিশ্বজিৎ দা আর এদেরকে ধরে টানবে, ভাই কিছু একটা করো, অত অবধি না যেতে হয় আপনাদের, সেই জন্য সচেতন করতে এসছি ভাই, সেই জন্যই সচেতন করতে আমি আসিছি এখানে। নাহলে এখানে আজকে আমার প্রোগ্রাম ছিল না, আমি এতক্ষণ ঘরের দিকে যেতাম, কালকে সকালে আমাকে ভাঙড়ে যেতে হবে, তার প্রস্তুতি আমি নিতাম। তাহলে আপনি কি বলবেন? ভদ্র ভাষা, অভদ্রতা কেউ করবেন না। বাবু আপনি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছেন, আপনার কার্ডটা দেখি, আপনি কোথায় চাকরি করেন তার কার্ডটা দেখি, দুটো ছবি তুলে রেখে দেবেন, অসুবিধা কিছুই নেই ছবি তুলতে। উনি চোরও নয়, আমিও ডাকাতও নয়, উনিও নাগরিক আমিও নাগরিক, উনি অফিসার, উনি যে মাইনেটা পেচ্ছে আমি সেই মাইনেটা দিচ্ছি, মাইনেটা সরকার দিচ্ছে, আমি সরকারকে দিচ্ছি, সরকার উনাকে দিচ্ছে, এর বাইরে তো কিছু নয়। কি বলছি? এই যে বিডিও অফিস, তো বিডিও অফিস, বিডিও সাহেব আছে না, ওই বিডিও সাহেব যে চেয়ারে বসে আছে সেই চেয়ারটা আপনারা কিনে দিয়েছেন। হ্যাঁ দেখ, আমি ভুল কথা বলছি না। কিভাবে আপনি ডাইরেক্ট কিনে দেননি, আপনি সরকারকে টাকা দিয়েছেন, সরকার একটা। ওই বিডিও স্যার যে এসি রুমে বসে থাকে, এসিটা তো আপনি কিনে দিয়েছেন। কি করে? সরকার লাগিয়েছে। টাকাটা কে দিয়েছে? মমতা ব্যানার্জি নাকি? আপনি দিয়েছেন, এই যারা আছেন আপনারা দিয়েছেন। ঠিক আছে, তাহলে সুতরাং উনি বিশাল মহান লোক, আপনি নিচু লোক, এরকম ব্যাপার নয়। আপনি আছেন বলে উনি, আপনি না থাকলে উনিও নেই, ওই পদে থাকবে না তো। যদি নাগরিকই না থাকে ভিডিও, তাহলে কি করবে ভাই? ভাই বলেন, যদি আমি না থাকি ভিডিও, তাহলে থেকে কি করবে? তো এই পদটা তুলে দিতে বলবে তখন। সুতরাং গরম দিলে আপনি গরম দিয়ে কথা শুনবেন না। হ্যাঁ, আচরণ আমরা খারাপ করব না, আমরা সভ্য নাগরিক, আমরা দায়িত্বশীল নাগরিক, আমরা আচরণ খারাপ করব না। যেটা বলছিলাম, ওনার আপনি ডিটেলসটা নিয়ে রাখলেন, কেন নিয়ে রাখবেন আমি পরে বলছি, কি কাজে লাগবে। তারপরে আসলো ফর্ম দুটো দিল, আপনি সই করে দিলেন, তাদের কোথায় একটা রেজিস্টার্ড খাতা আছে, সই করতে হবে আপনাকে, কারণ আপনিও তো বদমাইশি করতে পারেন। ফর্ম দুটো নিয়ে লুকিয়ে রেখে দিলাম, ওর সাথে হয়তো আমার খালাতো ভাই, আমার মাসির ছেলে, পিসির ছেলের সাথে হয়তো ওর জমি জায়গালেই ঝামেলা আছে। আমার পিসির ছেলে বলছে তোদের ওখানে বিএলও অমুক আছে, ওকে টাইট করবি তো একটু। ফর্ম দুটো নিলাম, আমি সই করলাম না, রেখে দিলাম। ওকে তো জবাব দিতে হবে কোথায়, ওর ঊর্ধ্বতন অফিসারকে। এই তুমি ফাঁকিবাজি করেছো, ওকে ফর্ম দিওনি প্রমাণের জন্য, ওই জন্য এটা প্রমাণ হচ্ছে আপনি যে ফর্মটা পেয়েছেন, উনি যে ফর্মটা দিয়েছে ওই জন্য সই করতে বলছে, ওটা কোনো ভয়ের কারণ নাই। গেল, পাঠ শেষ। এবার আপনাদের বলি, এই ফর্মটা আপনি নিয়ে আসলেন, প্রথম কাজ হবে ফর্মটা নিয়ে এই ফর্মের 2-3টে জেরক্স করে নেওয়া, আর অন্য কোনো কাগজ জেরক্স করবেন না। জেরক্সের দোকানে হুড়োহুড়ি লেগে গেছে আপনাদের, কেন ভাই? জেরক্স হলে আমাকে মনে মনে খুব খারাপ কথা বলবে। কেন করবেন? ডকুমেন্টস কি এখন চেয়েছে? এখন কোনো ডকুমেন্টস চাইনি, শুধু দুটো ছবি লাগবে এখন আপনাদের, আর একটু কষ্ট করে ফর্মটা ফিল আপ করতে হবে, পেনের একটু কালি খরচ হবে। বুঝতে পারছেন এত ব্যাপার যা হচ্ছে, আমি তো অবাক, মানে কি একটা হচ্ছে, কিচ্ছু ব্যাপার নেই, শুধু দুটো ছবি আপনি তুলে রাখুন। ছবিটা কেমন হবে? রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ডটা সাদা, এতটুকু পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি, এটার বাইরে আপনাকে কিচ্ছু করতে হবে না, একটু পেনের কালি খরচ করতে হবে। বুঝতে পারছেন কি বলছি বাবু? তো এটা শুধু আপনি 2 কপি 3 কপি জেরক্স করবেন, কেন? আপনি ঘরে বসে আমরা যে ভিডিও দিচ্ছি আপনি সেটাও ফিল আপ করতে পারেন, আপনার বাড়িতে ছেলেপুলে আছে যারা পড়াশোনা করছে তারাও ফিল আপ করে দিতে পারবে। তাহলে অরিজিনালটা আমি তাহলে দূরে ছড়িয়ে রাখতে বলছি। ফিল আপ করতে গেলে আমি আমারটা যখন ফিল আপ, আমি অরিজিনাল আসেনি, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমি একটু ট্রায়াল মারছিলাম, নিজেকে তাকে শিখতে হবে তো, ট্রায়াল দিচ্ছিলাম, তো আমিও ভাই ভুল করেছি, আমার 2টো ফর্ম নষ্ট হয়েছে। আমি আমার কথা সত্য কথা বলি ভাই, আমার 2টো ফর্ম নষ্ট হয়েছে। তাহলে আপনি যদি আপনার যদি একটা ফর্মই নষ্ট হয়ে যায়, 2 আছে তো 2টো, তাহলে এই দুটোকে অরিজিনাল হিসাবে আমরা ট্রিট করব। এই দুটো আমি কি করব? জেরক্স করে এই দুটো সাইডে রেখে ওই যে জেরক্সের উপরে চেষ্টা করব আমি ফিল আপ করতে। এবার কিভাবে ফিল আপ আমি এবার আপনাদের বলবো। এই ফিল আপ করার জন্য আমি এটাকে 3-4টে পার্ট করেছি।
ইজি, সহজে মাথায় যাতে আমার ঢুকে এবং টেনশন চিন্তামুক্ত যাতে হয়, তার জন্য এই ফিল আপ করাটাকে আমি 4টে পার্ট করেছি। 1টা 2টো 3টে নয়, 4টে পার্টে ফিল আপ করেছি। আপনাদেরও সেটা বলবো যাতে আপনাদেরও সুবিধা হবে। এটা ইজি ব্যাপার। আমি আপনাদের কথা দিচ্ছি, আজকে এটা জানার পরে, এই শোনার পরে, ওই যে তৃণমূলের লোক আর বিজেপি যদি বোকা দেয়, বিজেপি আর তৃণমূল বা যত তুই ঘরে, তোকে বকতে হবে না, আমি আমার করে নেবো, একটু করে দিচ্ছি, ওইটা দাও। এটা ফর্ম থাকলো, এই ফর্মের 4টে পার্ট করেছি আমি। এটা রাখো, এটা কাজে লাগবে, এটা রাখো, এটা মানে ভাঁজ করো, ওটা ভাঁজ করো না, এটা আমার জেরক্স বলে তো আমি ভাঁজ করছি, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওটা ভাঁজ করবে না। তবে অনুরোধ, অরিজিনাল ফর্মটা এমন জায়গায় রাখবেন না বাচ্চাদের হাতের পড়েছে, ছিঁড়ে ফেলেছে, চিবিয়ে ফেলেছে, একটু পানি ফেলে দিয়েছে, এ কাজ কিন্তু করবে না। ফর্মটা যত্ন করে রাখবেন। এটা টোটাল ফর্ম আমি 4টে পার্ট করেছি। ফার্স্ট পার্টটা কি করেছি, এটা একটা ফার্স্ট পার্ট। আপনারাও দেখবেন ফর্মটা যখন বাড়িতে আসবে এরকমভাবে, এটা আপনি দরকার লাগলে আপনি জেরক্স করে আপনি ভাঁজ করে নেবেন, আপনারও সুবিধা, এরকম ভাঁজ করে নিলেন। টোটাল ফর্ম এটা তো, তাহলে ওপরে দেখুন এই জায়গাটুকু আমি ভাঁজ করে নিয়েছি, এটা একটা পার্ট করেছি। এই পার্টটা একদম ইজি পার্ট, একদম সব থেকে ইজি পার্টটা হচ্ছে এই ফার্স্ট পার্টটা। দেখুন এখানে 1টা 2টো 3টে 4টে 5টা ঘর আছে না, ওপর থেকে না দেখতে পেলেও দূর থেকে আপনাদের বলছি যে ফর্মটা আসবে এখন ইন্টারনেটে, ভাই সবাই দেখে নিয়েছেন, 5টা আসবেই। 5টা ঘরের মধ্যে একটা আপনাদের কাজ আছে, 4টে ইসিআই পূরণ করে পাঠিয়ে দিয়েছে। কি এইখানে যেটা আছে, আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার ঠিকানা প্রিন্ট হয়ে আসবে। এসেছে তো ভাই আপনার, এটা তো না প্রমাণ তো আমি দিয়ে দিচ্ছি। দ্বিতীয়টা হচ্ছে আপনার ক্রমিক নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভা নাম্বার প্রিন্ট হয়ে আসবে। 3 নম্বর যেটা আছে, এটাতে কেউ না পেন দিয়ে গুজাগুজি করে, এটা হচ্ছে কিউআর কোড, এটা স্ক্যান করলে ডিটেলসটা বেরোবে, তাহলে এখানে পেন টেন না গোজাগুজি করে। 4 নম্বরটা কি আছে, এই বাবুকে খোঁজ নিয়ে দেখুন, ইনার ভোটার কার্ডে যে ছবিটা বর্তমান 2025 সালের লেটেস্ট ভোটার কার্ডে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা অলরেডি প্রিন্ট হয়ে আসছে। তাহলে কটা ঘর পূরণ হয়ে গেল, 4টে ঘরে হাত দিতে লাগলো না, 1টা ঘরে হাত দিতে লাগবে। সেটা কি, এটা একদম এক্সট্রিম রাইট আপনাদের, তাই তো, এটা রাইট সাইড পড়ছে তো আপনাদের, একদম ডান দিকের কোণের ঘরটা। এখানে কি করতে হবে, শুধু ওই যে 2টো পাসপোর্ট সাইজ ছবি লাগবে, 2টো ফর্মে এই কোণে পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট, ব্যাকগ্রাউন্ড কালো সেই সাদা, সেটা কি করতে হবে, লাগিয়ে দিতে হবে। তাহলে প্রথম পার্টটা শেষ তো। এত কিছু দেখে ভয় লাগছিল, ভয়মুক্ত হয়েছেন ভাই? এই বাপেরা ভয়মুক্ত হয়েছো তো নাকি? বয়স্ক লোক আবার এইদিকে আছে, হ্যাঁ, কেউ খেয়ে ফেললো বাঘ আমাকে, বাঘকে আমরা বাঁধবো, বলছে এসআইআর বাঘ তো, বাঘকে খাঁচাই ভরবো। তাহলে খাঁচাই ভরতে গেলে খাঁচা তৈরি করতে হবে তো, তাহলে আমি একটা ফটো দিয়ে 4টে খাঁচার রড তৈরি করলাম, তো রড তৈরি হলো, খাঁচার রড দিয়ে খাঁচা তৈরি করতে হবে। ঠিক আছে, ফার্স্ট পার্ট ক্লিয়ার। এবার আসবো কি আমরা সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্টের পার্ট শেষ হয়ে গেল, সেকেন্ড পার্টটা কোনখান থেকে কতটা, এই দেখুন আমার হাত যতটা আছে আঙুল দেখানো আছে, অর্থাৎ এখানে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, 2টো ঘর, এইদিকে বিষয়বস্তু লেখা আছে, এইখানে পূরণ করতে হবে। আপনারা দেখুন এখানে বিষয়বস্তু লেখা আছে, এখানে পূরণ করতে হবে, এখানে বিষয়বস্তু লেখা আছে, এখানে পূরণ করতে হবে। এটা ধরে রাখুন। এবার এটাকে আমি সেকেন্ড পার্ট ধরছি, ফার্স্ট পার্টটা হয়ে গেছে বলে আমি মুড়ে দিলাম যাতে সহজে হবে বোঝার জন্য। এখানে বিষয়বস্তু লেখা আছে, এখানে আপনি পূরণ করবেন। কি বিষয়বস্তু লেখা আছে, কিভাবে পূরণ করতে হবে, তাই তো নাকি? লেখা আছে জন্ম তারিখ, লেটেস্ট আপনার যে কাগজটা আছে ভোটারের, সেখানে দেখবেন মাস, দিন, মাস, সাল, আপনি কি করবেন, এই দিকে লিখে দিলেন। এবার বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, তবে যারা ইংলিশে লিখবেন তাদের অনুরোধ করব সব ক্যাপিটালে লিখবেন, স্মলে লিখবেন না। ক্যাপিটালটা গ্রাম্য ভাষায় আবার কি বলে, বড় অক্ষর, তাই তো? এটা লজ্জা পাওয়ার কিছু নেই, আমি গ্রামের ছেলে ভাই, আমি সব জায়গায় বলি। যেখানে বলে স্যার চা খাবেন না কফি খাবেন, আমি প্রথম বলি আমি গ্রামের ছেলে ভাই, আমি তুমি চাই দাও, বুঝতে পারলে তো কোনো সমস্যা নেই। আর গ্রাম্য ভাষায় কথা বললে অসুবিধা হয়ে যাবে, ওই কেটে কেটে ছাড়বে না। আমি গ্রাম্য ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে, আমি আমার পাড়ায় উঠা বসা করি, আমি ওদের সাথে কথা বলি, যেটা টাটা টাটা মারলে যেরকম ভাষায় কথা বলি হয় না, এখন তো বুঝে শুনে বলতে হয় একটু, আমি ওগুলো বলি ভালো লাগে। আমার ভাষা মায়ের ভাষা, আমি কেন ছাড়বো ভাই? আমি যদি আমার রুট ভুলে যাই তো সব ভুলে যাবো, ওটা আমার রুট। যাক ওই প্রসঙ্গ যায়, এখানে আসা যায়। তাহলে আমি ভোটার লিস্টে, ভোটার কার্ডে দেখবেন ওটা উল্লেখ আছে, সেটা আমি কি করলাম, বসিয়ে দিলাম। দ্বিতীয় বলছে কি আধার নাম্বার, এটা ঐচ্ছিক, অপশনাল, আপনি চাইলে আপনার যে আধার কার্ড আছে তার নাম্বারটা দিতে পারেন, নাও পারেন, এতে কেউ জবরদস্তি করবে না। তবে আমি আপনাকে বলে রাখি, আমি যে ফর্ম ফিল আপ করেছি আমার আধার নাম্বার ওখানে দিয়ে দিয়েছি। আমি চোর ডাকাত না, কি ভালো মানুষ,
আমি কি ভোট চোর? আমি কি ওই আবাস যোজনার কাটমানি খর নাকি? আমি কি এই হাইওয়ে এক্সটেনশনের টাকা তুলে খাওয়া লোক আমি নাকি? তাহলে আমার আধার কার্ডের নাম্বার দিলে অসুবিধা কি ভাই? না আমি হ্যাঁ কিচ্ছু তুলবে না, তো ভুল কথা। না 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 না, হয় না, ওসব হয় না বাবু। ফোন করে তোমাকে বলে বাবু কি তোমার নামে একটা ভালো অফার এসেছে, কি করতে হবে, 4টে সংখ্যা যাচ্ছে, বলো অফারটা পাবে, ওইভাবে টাকা তুলে। এমনি কেউ নাম্বার ফেলে টাকা তুলতে পারে না বাবা। আমার অ্যাকাউন্টে আমার বেশি টাকা নেই, টোটাল মিলিয়ে ওই 6-7 লাখ টাকা মতো আছে, তাও বলে দিচ্ছি। কবেকারের এটা কথা, সে আমাকে যখন পুলিশ ধরেছিল, ওই ওই যে যার নামে সারদা মামলা আছে গো, একটা নেতা আছে জানো তো, হ্যাঁ বড় বড় কথা বলছিল, ওই সারদার মামলাতে যুক্ত। আর দাঁড়িয়ে কি বলছিল প্রেস কনফারেন্স করে, আমি নাকি এইখান থেকে টাকা সেইখান থেকে টাকা নিয়েছি। তোমাদের ভয় লেগে গেছিলো একটু, তো ভয় লাগেছিল, হ্যাঁ ও কিন্তু প্রমাণ তো হয়েছে। তারপর আমাকে ডিসি অনেক অফিসার ডেকে বলছে, একটু গল্পটা শুনবে, এই গল্পটা শুনবে কি হয়েছে। তো ডিসি ডেকে অফিসার ডেকে বলছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বলুন। আমি ডিসিকে বলছি আমাকে কি দেখে পাগল মনে হয়? আমার মুখের দিকে চেয়েছে, আমি বাস্তব আমার পাগল মনে হয়? আমার 4টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি আমার 10 ডিজিটের ফোন নাম্বার আমার খুব ক্লোজ ছাড়া নাম্বার মুখস্থ করতে পারিনি। আমি 4টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মুখস্থ করে ঘুরবো? লেখুন কোথায় কোথায় আমার ব্যাঙ্ক আছে, অ্যাকাউন্ট আছে, আমি সেই জায়গা আমি বলে দিতে পারি আর কোন কোন ব্যাঙ্ক। আমি বললাম হরিপাল ব্যাঙ্ক, হরিপাল অ্যাক্সিস ব্যাঙ্ক হরিপাল ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে। আমি বললাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওই যেখানে যেখানে 4টে ছিল বলে দিলাম। তো ওরা সব ঘেটে ঘুটে দেখে 6 লাখ টাকা মতো আছে। আর কি গল্প শুনিয়েছিল, অ্যাকাউন্টে প্রচুর টাকা এসছে, ওরা বলছে এবার ধরেছি। নিজেদের মতো ভাবছে, নিজেদের মতো ভাবছে, ওরা যে কাজ করে বেরোয় সে কাজই ভাবছে। যাক, আপনাকে আধার কার্ড দিলে বাপ ওইটা হয় না। আমাদের কাছে অনেক সময় ফোন আসে, মেসেজ আসে, একটু আমরাও সাধারণ মানুষ কি বলে, এই করে দেবো সেই করে দেবো, এবার ফোন আসতে পারে আপনার এসে আপনার অনলাইনে আপনার এখন আসতে পারে ফোন, মানে ভালো কথা বললেন, এবার থেকে ওটা বলবো যে অনলাইনে আপনার ফর্মটা সাবমিট করে দেবো। ধন্যবাদ আপনাকে, উনি একটা পয়েন্ট পার করে দিল, সাধারণ মানুষকে সচেতন করা যাবে। এবার ফোন আসতে পারে অনলাইনে আপনার ফর্মটা সাবমিট করবো, অনলাইনে সাবমিট করা যায় যারা বাইরে রাজ্যে আছে কাজে। তো কী করতে হবে, 4টে কোড যাচ্ছে বলে দেন, সাবমিট করে দেবো, সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দেবে। ওই পাল্লায় পড়বেন না। আমি এবার থেকে আপনার কথাটা 4 জায়গায় বলবো, যেখানে যেখানে। ভালো কথা বলেছে গো, সত্যি কথা। আমরা তো আতঙ্কে আছি, পড়াশোনা আমার নেই। আমি যদি আমাকে কেউ যদি উপকার করে ভালো তো, আর বাপ আমার কেউ যেচে উপকার করবে আজকের দিনে, হ্যাঁ মনে হয় করবে, সে মানুষ কম, সে আপনার বাড়িতে আসবে, অনলাইনে করবে না, সে মানুষ কম আছে, কম, সেটা খুঁজে বার করতে হবে। যাক, তাহলে আমি নওশাদ সিদ্দিকী যেচে উপকার করতে এলাম কেন প্রশ্ন করতে পারে? আমিও তো আমার স্বার্থে এসেছি ভাই। আমার স্বার্থটা কি, আপনারা সচেতন হয়ে গেলেই এই ভোট চোরেদের হাত থেকে সমাজ ব্যবস্থা বাঁচবে, এটাই আমার স্বার্থ। আমি স্বার্থ বিরাজ, আমি কেন ভাই এত বকবো? এই সময় যদি আমি যে বাড়ির ছেলে, আপনারা ভালো করেই জানেন, এই সময় যদি আমি এইটা শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ব্যানারটা চেঞ্জ করে দিয়ে শুধু একটা ধর্মীয় ব্যানার এখানে যদি লাগিয়ে দিয়ে এই বক্তব্যটাই দিতাম, কি হতো আপনারাই বলেন, আমি আর বলবো না। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? কিন্তু আমার তাহলে স্বার্থটা কি ধরেছেন? যাক, আমি ফিরে আসি, নাহলে মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। তো আপনি আধার নাম্বারটা দিতে পারেন বা নাও পারেন, ওটা আপনার ইচ্ছা। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফোন নাম্বার দেওয়ার কথা বলা আছে। কোথায় লিখবেন? এইদিকে ফোন নাম্বার। তো আপনারা কি করবেন, আপনার ফোন নাম্বারটা উল্লেখ করবেন। ওই 3টে সিমের মধ্যে কখন কোনটা চালান ওই কাজ করবেন না। দোকানে 2টো সিম ভেঙে ফেলে দেন। পার্মানেন্ট নাম্বার যেটা ফোন করলে পাবে, যে কোনো সময় হয়তো অফিস থেকে ফোন করতে পারে, তো কোনো কনফিউশন হয়েছে, কোনো সার্টিফিকেট দরকার, কোনো কাগজ দরকার, তাহলে যদি না ফোনে পাই তাহলে বিপদ হতে পারে। ভাববেন না ফোনে পাই না বলে আপনার ভোটাধিকার চলে গেল, অত সহজ নাকি? ফোন কো জিনিস, আমার ভোটের জন্য মোদি প্রধানমন্ত্রী হলো, আমার ভোটের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হলো, আমাকে ফোনে পাওনি বলে আমার ভোটাধিকার চলে যাবে? ছেড়ে কথা বলবো নাকি? অনেক হয়েছে, আজ ছাড়বো না, ছেড়ে কথা বলবো না। তুমি আমার নামের বানান ভুল করবে আর আমাকে ছুট কাটাবে? আমার নামের বানান ঠিক করার জন্য বিডিও অফিসে আমি অফিসার দিয়েছি, আমি মাইনে দিয়ে তাকে রেখেছি। মাইনেটা থ্রু সরকার, আমি তো মাইনে দিয়ে রেখেছি, আপনারাই তো মাইনে দিয়ে রেখেছেন ভাই, যাতে সঠিক নাম উঠে। ও বেটা নামের বানান ভুল করবে, সরকার নামের বানান ভুল করবে, আর আমি টেনশন নেব? আর ভয় খেলে হবে না, সরকারকে বলতে হবে তুমি আমার নামের বানান ভুল করেছো, তোমাকেই ঠিক করে দিতে হবে। বুঝতে পারছো? এই জন্যই মমতা ব্যানার্জি আমার উপর রেগে যায়, বলে সব ঠিক আছে, এইসব কেন কথা বলিস তুমি এইসব কথা বলো। এমএলএর মাইনে কত তুমি কেন বলে দাও? এমএলএর ফোন খরচ মাসে 5,000 টাকা। বুঝতে পারছো? এমএলএর ফোন খরচ মাসে 5,000 টাকা, 1,21,000 টাকা এমএলএর মাইনে। বুঝতে পারছো? যদিও আমি 21 পয়সা তার থেকে নিয়ে নিই। যাক, ফিরে আসি। হ্যাঁ, 1 বছরের আনলিমিটেড প্যাক আমি মারি 4,000 টাকায়, আর মাসে 5,000 টাকা দিচ্ছে। আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি এগুলো সব কিন্তু বন্ধ করবো, এটা বলে মেনে নেবেন। যেটা খরচ সেটা দেওয়া যেতে পারে, তো অসুবিধা নেই সিস্টেমে। হ্যাঁ, কারণ এমএলএ ফোনে কথা বলবে, যোগাযোগ করবে। যাক, তারপরে কি আছে? ফোন নাম্বার দিলেন আপনি, পিতা বা অভিভাবকের নাম, লেটেস্ট যে ভোটার কার্ডে পিতা বা অভিভাবকের নাম আছে সেটা আপনি এখানে লিখে দিলেন এই ঘরটাতে। হ্যাঁ,
তারপরে আছে কি পিতা বা অভিভাবকের এপিক নাম্বার। এপিক নাম্বার কোনটা আপনারা জানেন? হ্যাঁ, এপিক নাম্বার কি আপনি জানিয়ে দেবো একটু, না জানবেন? জানেন? ভোটার কার্ডটা বার করো, ভোটার কার্ড আছে বার করো, ভোটার কার্ড তো এটা আছে, একটা পিভিসি আছে, আমারটা পিভিসি আমি বার করছি না। এটা ভোটার কার্ড। আপনার যেখানে ছবি আছে তার ঠিক বাম দিকে 10টা এইখানে দেখুন, এই দেখুন, এটা হচ্ছে ভোটার কার্ডের এটা এপিক নাম্বার। কি ইলেকট্রলস পার্মানেন্ট আইডেন্টিফিকেশন বা কি ফটো কি সব, এই সরি ইলেকট্রল ফটো আইডেন্টিফিকেশন কার্ড নাই সব কিছু বলে, অনেক বড় এপিকের ফুল ফর্ম আছে। এপিক যে লেখা বলে না, এপিকের একটা ফুল ফর্ম আছে, মাথার উপর দিয়ে যাবে, অত ভেবে লাভ নেই। আমি একবার খুলে চেক করেছিলাম এপিক মানে কি। আমার এই রিসেন্ট মানে 3-4 দিন আগে লাস্ট ভাঙড়ে কবে গেলাম, সেই দিন কি মনে হলো এপিক নাম্বার বলছি, এপিক মানে কি দেখি তো। তো এপিক লিখে সার্চ করলাম, অনেক বড় দিল, আমি ধরে এত পড়ে লাভ নেই, অত সময় নেই, আমি বন্ধ করে দিচ্ছি। তো এপিক নাম্বার হচ্ছে এইটা। এই নাম্বারটা কি বলছে, বাবা মার যদি এপিক, অভিভাবকের বাবা অথবা অভিভাবকের যদি এপিক নাম্বার থাকে তাহলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই, মিটে গেল। তারপরের পয়েন্ট কি বলছে, মায়ের নাম লিখলেন, মা মারা গেছে বেঁচে আছে ভাববেন না, মায়ের নাম লিখতে হবে। মায়ের এপিক নাম্বার থাকলে লিখবেন, না থাকলে চিন্তার কোনো কারণ নেই। আমি আমার কথা বলছি, আমার আব্বাজানের ভোটার কার্ডে 2002-এর ভোটার লিস্টে এপিক নাম্বার ছিল, আছে, আর আমার আম্মার 2002-এর ভোটার লিস্টের এপিক নাম্বার নাই। তাহলে আমার কি হবে গো? আমি কিন্তু একটুও চিন্তা করিনি, আপনাদেরকেও চিন্তা করতে হবে না। কারণ আমাকে যদি সরকার প্রশ্ন করে নাই কেন, আমি বলো আমি তো তোমাকে প্রশ্ন করব, আমার মায়ের নাম এলো না কেন, তুমি আগে জবাব দাও। আমি তো মাইন্ড সেট আপ করে রেখেছি, ওসব বুঝিনি কেন এলো না বলো। নাম এলো, বয়স হলো, তার স্বামীর নাম এলো, পার্ট নাম্বার এলো, এপিক নাম্বার এলো না কেন, তোমাকে জবাব দিতে হবে, নাহলে ছাড়বো নাটা এই পাখা মেরে বললাম, এই সিরিয়াস কেউ ক্ষয় যাবেন না যেন। যাক, হয়ে গেল, পার্ট শেষ। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কি, যারা বিবাহিত পুরুষ তার স্ত্রীর নাম লিখবে। এটা তো মহিলারাও ফিল আপ করবে, পুরুষও ফিল আপ করবে। পুরুষ বিবাহিত যে, সে তার স্ত্রীর নাম লিখবে, স্ত্রীর এপিক নাম্বার দেবে। আবার মা বা বোন যখন ফিল আপ করবে, বিবাহিত বোন আমার, সে তার স্বামীর নাম লিখবে, স্বামীর যদি এপিক নাম্বার থাকে এপিক নাম্বারটা দেবে। এটা দিলে কি হবে, সেকেন্ড পার্ট কমপ্লিট হলো। এবার আপনাদের বলি, সেকেন্ড পার্টটা বুঝতে কারো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে জিজ্ঞাসা করুন, আমি বলবো। বলুন, বলেন। দেখুন, আমি একটা কথা বলি, আপনার বাড়িতে দুজন মোবাইল চালাচ্ছে, 600 টাকা খরচ হচ্ছে, তাই তো, পার মান্থ। আপনি কৃষক, আপনি মাস গেলে 8,000 টাকা ইনকাম করেন খুব বেশি হলে। যারা কৃষক আছে খুব বেশি হলে মাস গেলে 8,000 টাকা ইনকাম করে, আমি তথ্য দিয়ে বলছি। আগে 7,000 ইনকাম করতো, এখন 8,000। সেটাও এই নওশাদ সিদ্দিকী এত বিধানসভায় বলেছে কৃষকের একটু 1,000 ইনকাম বেড়েছে, তথ্য দিয়ে বলছি আমি। দেখুন, আমার পরে এখানে কেউ মঞ্চ করে কেউ ভুল বললে তাকে বলবেন ঠিক আছে নওশাদ সিদ্দিকী ভুল বলছে, এক কাজ করো, নওশাদ সিদ্দিকী তোমাকে সামনে একবার বসিয়ে দিই, আমরা মজা দেখি, হোক না? আমি চলে যাওয়ার পরে কেউ বলতে পারে ও সব মিথ্যা কথা বলেছে, তাহলে সত্যটা কে বলছে ভাই? আমি আমার দইকে কোনোদিন খাটা বলবো, উনি ওনার দইকে খাটা বলবে না, তাহলে কি হবে, ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে, হোক সামনাসামনি বসিয়ে দেওয়া। তো আপনি স্বাভাবিকভাবে আপনার বাড়িতে 5 জন ভোটার, দুটো ফোন চলতেই পারে। আপনি একটা কথা বলবো, আপনি ওটা বলছেন, ভারতবর্ষে এখনও প্রায় 20-30% মানুষ ইন্টারনেট ব্যবহার করেনি, তারা কোথায় যাবে? ঠিক আছে, আপনি দুটোতে 5টা ম্যানেজ করবেন, ওতে কোনো সমস্যা নেই, লজিক্যালি তো ভাইরা। তাহলে এটা বুঝতে অসুবিধা হলো কারো? তাহলে 2 নম্বর পার্টটা বললো। তাহলে বাক্যে খাঁচাই ভরার জন্য ওটা বলছি, তোমার হয়েছে মনে হয় নতুন বিয়ে না? ঠিক আছে বলছি না, ঠিক আছে, নিজের পরিবারকে নিয়ে তো ভাবতে হবে। মেয়েরা হোক আর এ হোক, সবটাই তাদের বাপের কুলে এখন হচ্ছে। ফর্ম ফিল আপটা বাপের কুলে হচ্ছে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনার বিয়ে হয়েছে, ট্রান্সফার হয়নি তো, এখানে নাম লিখে দেবেন। এখানে প্রমাণ চাইছে না তো আপনার কাছে এখনো, যে আপনার ওটা বউ তার প্রমাণ দেন, ওটা আপনার স্বামী তার কাগজ দান চেয়েছে কি এখনো? আমি কি বললাম, জমা দিতে গেলে শুধু 2টো পাসপোর্ট সাইজ ছবি আপনার কাছে চাইছে, আর একটু পেনের কালি চাইছে, ওটা প্রমাণপত্র লাগবে না। সেটা আপনার যদি কোনো সময় লাগে, হেবানামা বিয়ের রেজিস্টার যেগুলো হচ্ছে সেগুলো লাগবে, এখন ওটা পার্ট নেই। তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হয়ে গেল। বাক্যে খাঁচাই ভরার জন্য একটু আমরা এগিয়ে গেলাম, তো খাঁচা একটু বড় হলো তো। এবার আসা যাক থার্ড আর ফোর্থ পার্ট কোথায়? এই জায়গাটাতে তো নাকি? এইখান থেকে শুরু হচ্ছে, এখানটাই তো।
এখানে দেখুন দুটো ঘর আছে, এখানে দেখুন দুটো ঘর আছে, দুটো ঘরই লেখা আছে। এটা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এখানে বক্তব্য দিতে গিয়ে আর আমি কোনো হাসির কথাও বলবো না, কোনো অন্য বাইরের কথা বলবো না, এখানটা একটু গুলিয়ে ফেলছে মানুষ। ফার্স্ট পার্ট বুঝালাম, সেকেন্ড পার্ট বুঝালাম, এবার থার্ড আর ফোর্থ পার্ট একসাথে বুঝাবো। ঠিক আছে, তাহলে বাকি সব মুড়ে দিই। থার্ড আর ফোর্থ, আপনার এই কোন সাইড আছে? লেফট সাইড, থার্ড, রাইট সাইড, ফোর্থ। আমি মুড়ে দিলাম, শুধু কি থাকছে এখন? লেফট সাইড। তো এটা মুড়ে দিলাম, হয়ে গেল। তাহলে থাকলো কি? থার্ড পার্ট। থার্ড পার্টটা এবার কারা ফিল আপ করবে একটু মাথায় ঢুকিয়ে নেন। যে থার্ড পার্ট ফিল আপ করবে সে ফোর্থ পার্ট করবে না, যে তৃতীয় পর্বটা ফিল আপ করবে ভাগটা, সে চতুর্থ ভাগটা ফিল আপ করবে না। আবার যার চতুর্থ ভাগ ফিল আপ করার দরকার, সে তৃতীয় ভাগটা ভাগটা ফিল আপ করবে না। মাথায় থাকবে তো এটা? এই দুটো পার্টে একটা ফিল আপ করতে হবে, একটা ছেড়ে রাখতে হবে। এবার কে কোনটা ফিল আপ করবে কোনটা ছাড়বে সেইটা এখন হচ্ছে বলার। 2002-এর ভোটার লিস্টে যাদের নাম আসবে তারা 3 নম্বর পার্ট, অর্থাৎ এই ফর্মের দুটো ঘর পাশাপাশি আছে, লেফট সাইডটা পূরণ করবে। মাথায় থাকবে ভাই? কারা পূরণ করবে? 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা। এবার হচ্ছে কথা, আমি আপনাকে বলি, এখানে কেউ না পাকামু মারে। পাকামু মারে মানে কি? আমার 2002 সালে এখানে আপনার কারো নাম ছিল কি? শ্রী সনৎ কুমার বিশ্বাস। এখন নামে আছে 2002 সালে দেখবেন সনৎ কুমার আছে, শুধু থাকতে পারে, পাবেন। তখন অত বড় বড় নাম ছিল না। তাহলে এখন পাকামু মেরে এই ঘরে যেন শ্রী সনৎ কুমার বিশ্বাস বসাবেন না। 2002 সালের ভোটার লিস্টে যা আছে সেটাকে ধরে নিয়েছে এর মধ্যে দিয়ে দেবেন। ওখানে সনদ বানান যদি ভুল থাকে, কুমার বানান ভুল আছে, যা আছে আপনি বানান ঠিক করবেন না এই জায়গাটাতে ভাই। 3 নম্বর পার্টটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আপনি বানান 3 আর 4 নম্বর পার্ট বানান একদম যা ওখানে আছে সেটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন, এটা আপনার কাজ। এখানে কি কি আছে? নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, আপনার নাম, যার দ্বিতীয় কি আছে? এপিক নাম্বার দেখান যদি থাকে। আমার আম্মাকেও ফিল আপ করতে হবে, তো আমি আমার আম্মাকে দিয়ে বোঝাই, আপনার সুবিধা হবে। তো আমার আম্মার এপিক নম্বর যদি চাই তো নেই, তো এখানে লিখে দিয়েছে কি যদি থাকে, নাহলে বিপদ করে ফেলবো তো আমি। তুমি দিউনি কেন আমার মায়ের এপিক নাম্বার? ওই জন্যই ভয় খেয়ে গেছি আগে, যদি থাকে লিখেছে। তাহলে আপনার বা আপনার পরিবারের যদি এপিক নাম্বার নাও থাকে, নো টেনশন, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এপিক নাম্বার থাকলে দেবেন, নাহলে দেবেন না। তারপরে কি আছে? আত্মীয়র নাম, মানে 2002 সালে যে নাম আপনার বেরোলো, 2002 সালে ভোটার লিস্টের কারো এখানে কারো কাছে আছে? দাও তো বাবু তাড়াতাড়ি, ওই তো কাজের লোক, ভয় পেয়ে গেছে। এই যাওয়ার সময় একটা থামস আপ খাইয়ে দিও, তোমার হয়ে বলে দিচ্ছি, ওই ঠান্ডা খেলে অসুবিধা আছে। আচ্ছা আমি বল দাদা আমি বলছি 2002 সালে আত্মীয় বলতে কি আছে এখানে দেখবেন, ওখানে লেখা থাকবে সম্পর্কিত ব্যক্তির নাম, যেমন আমির আলী আকুঞ্জি। তাহলে এখানে কি লেখা দেবেন? এলা বক্স আকুঞ্জি, বানান ভুল আছে কিন্তু বক্স আকুঞ্জি বানান ঠিক আছে, এই বানান ভুল আছে, ওই বানান ভুলটা ওখানে লিখবেন। তাহলে আত্মীয়র নামটা কি হবে? যেটা সম্পর্কিত ব্যক্তির নাম যেখানে লেখা আছে, ঠিক আছে। দ্বিতীয় পার্টটা, সরি থার্ড পার্টে 3 নম্বর কালামে কি আছে? আত্মীয়র নাম। আর 2002 জায়গায় যে আত্মীয়র নাম লেখা আছে সেই আত্মীয়র নামটা আপনারা কি করবেন? এতে ভরে দেবেন। এরপরে কি আছে? সম্পর্ক। এখানে গুলিয়ে ফেলে অনেকে, মানে সম্পর্কটা কি লিখবে? যেহেতু এই যে আত্মীয়র নামটা লিখলেন, সে আত্মীয়টা আপনার কি হয়? হয় বাবা হবে, নালে পুত্র হবে, স্বামী হবে, নালে ছেলে হবে, স্ত্রী হবে, এই তো স্বামী স্ত্রী বাবা পুত্র, এই তো হবে সম্পর্ক। ওই 4টেই তো হবে নাকি? আর বাইরে কি সম্পর্ক? তাও ওখানে যে সম্পর্ক লেখা থাকবে, ওই 2002-এ যে সম্পর্ক লেখা থাকবে অনুযায়ী সেই সম্পর্কটা আপনি লিখে দিলেন। এরপরে জেলা, আপনি তো আমার জেলার নাম জানি, রাজ্যর নাম চেয়েছে, তারপরে বিধানসভার ক্ষেত্রের নাম। 2002 সালে আমডাঙ্গা বিধানসভাই তো ছিল, আমডাঙ্গা বিধানসভা লিখলেন। তারপরে বিধানসভা ক্ষেত্র নম্বর, এটা একটু মাথায় রাখবেন। আজকে আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্র নম্বর কত? আর আগে ছিল কত? 89, যদি বলা হয় বাংলায় 89। তাহলে এটা কত লিখবেন? নির্বাচনী ক্ষেত্র নাম্বার। হ্যাঁ হ্যাঁ, কারণ 2002-এর আমি তথ্য দিচ্ছি, এখনের তথ্য আমি দিচ্ছি না। এবার তখন যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যা আছে সেটা বসিয়ে দিলেন। তাহলে এরপরে কি হবে? তাহলে 3 নম্বর পার্ট যখন আমার কমপ্লিট হয়ে গেল, আমার 4 নম্বর আর দরকার নেই। বাকি আমি বাঘটা ঢুকাতে বাকি খাঁচা রেডি, খাঁচার মাথাটা রেডি, খাঁচার মানে ওপর দিয়ে তো ঠেলে বা গেটটা রেডি, বাকি আছে।
গেটটা শুধু আমার বাকি, বাক্যে ঢুকাবার গেটটা লাগাবো, সব আমি রেডি হয়ে গেছি। এরপর আমার কাজ আছে, একটুখানি কাজ আছে, আর বেশি নয়, তারপরে ঢুকিয়ে ফেলবো। সেটা হচ্ছে কি, এই ফর্মটার এখানে ওই ফর্মকে বাবাকে ফর্মটা দিয়ে দাও, বিপদ হয়ে যাবে। এই ফর্মটার এখানে আপনি যখন পূরণ করে দিলেন, এইখানে একটা সই করবেন, সই করে একদম এখানটাতে সই করে তারিখ দেবেন, তারিখ দিতে ভুল করবেন না। আর একটা কথা বলছি, সচেতনতার জন্য বলছি, আজকের পর থেকে যে কোনো কাগজ আপনার বাড়ি আসলে, বিশেষ করে রেজিস্টার্ড কাগজ বা যেই কাগজ, যদি বলে বাবু একটু সই করে দাও, সই করে চিঠি নাও, সই করে অমুক নাও, যেখানেই সই করবেন তারিখ আর সময় দেবেন। এই যে অফিসটা আছে বিএলআর অফিসটা কোথায় আপনাদের, ও ভয়ঙ্কর অফিস কিন্তু, হচ্ছে তো আপনার জমির দলিল পর্চা ঘরে আছে, আর অনলাইনে চেক করে দেখছেন নাম কেটে উড়ে গেছে, অমুকের নাম ঢুকে গেছে, আবার বিক্রি হয়ে গেছে, হয় না? কি করে হলো? কিন্তু যে কোর্ট কাটছে সে কিন্তু লাইন ক্লিয়ার করে কাটছে, আপনার রেকর্ড কাটার জন্য আপনার বাড়ি নোটিশ পাঠাচ্ছে, আপনি জানেন না। কি হচ্ছে, যে চিঠি নিয়ে যায় তাকে বলছে দাঁড়া, যেই দিনকে হেয়ারিং হবে বেলা 12টার সময়, সেই দিন বেলা 4টায় আপনার বাড়ি চিঠি যাচ্ছে, আপনার সাদা মনে কাদানে চিঠিটা রিসিভ করলেন, হয়ে গেছে তো বেলা 12টায় কাজ। আপনি ওই চিঠিটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন যে আমাকে 12 তারিখেই 4টের সময় চিঠি দিয়েছিল, ওই জন্য আমি যেতে পারিনি? কোর্টে গেলে শুনবে কোর্ট আপনার কথা? আপনি যে রিসিভ নিচ্ছেন ওখানে সই করতে হচ্ছে তো, সই করেছেন, ওখানে ডেট আর টাইমটা যখন বসিয়ে দেবেন তখন কোর্টে গিয়ে কি বলবেন, ওই কাগজটা আনা হোক, ওদের যেটা ওদের রেজিস্টার খাতা আনা হোক। কোর্টে যখন যাবে তখন কি দেখবে 12 তারিখ বেলা 4টের সময় তুমি চিঠি দিয়েছো, আর 12 তারিখ বেলা 2টোর সময় 12টার সময় হিয়ারিং ছিল, এটা বাতিল হোক। এইটা শুধু একটা উদাহরণ দিলাম, এই ধরনের হাজারো উদাহরণ আছে। তাই আজকের পর থেকে যে কোনো চিঠি আপনি রিসিভ করবেন বা যে কোনো চিঠি দেবেন, দুটো কাজ ভুলবেন না, সই তো করতে হচ্ছে, তারিখটা নেওয়ার সময় সময় যখন নেবেন তারিখ আর সময় দুটো উল্লেখ করবেন, নাহলে আপনাকে যে কোনো সময় যে কোনোভাবে যারা ফেতনাবাজ ফেতনা আপনাকে ফেলতে পারে। যাক, এখানে আপনি কি করবেন তাহলে, সই করবেন আর তারিখটা উল্লেখ করে দেবেন, তাহলে খাঁচাও রেডি। এবার বাঘ আসবে, এই যে বিএলআরও নম্বর আছে, আপনি ফোন করতে পারেন, বা ওই বিএলআরও আপনাকে বলতে পারে বাবু ফর্মটা ফিল আপ হয়েছে। তড়িঘড়ি করবেন না, গতকাল থেকে শুরু হয়েছে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত ফর্ম নেওয়া, ফর্ম জমা দেওয়ার তারিখ। তড়িঘড়ি করবেন না বাবু, ফর্ম পেয়ে গেছি তাড়াহুড়ো করার দরকার নেই, তাড়াহুড়ো করলে ভুল হবে। তবে ডিসেম্বরের 4 তারিখে আছে মানে এই নভেম্বরে 29 তারিখে গিয়ে ফর্ম ফিল আপ করবো, ওই কাজটাও করবেন না ভাই, 8-10 দিন টাইম নেবেন। এবার ওই তো এই বিএলআর অফিসার একবার দুবার নয়, একাধিকবার আপনার বাড়িতে আসতে বাধ্য, ঠিক আছে? তাও আপনি বলবেন যে আমার ফর্ম ফিল আপ হলে ওই জন্য আমি ফোন করে নেবো, বা ও যদি আসে ফর্ম ফিল আপ হয়ে গেল, আসলো দুটো ফর্ম রেডি, বাবুকে দিলেন। আমি 4 নম্বর পার্টটা কিন্তু বলিনি, বলবো কিন্তু আগে বাকিটাকে খাঁচাই ভরে দিয়ে তারা বলতে ভালো লাগবে, ভরে দিই বলুন মাঝে। ওকে, ওনাকে ফর্মটা দিলেন, দুটো ফর্ম দিলেন, আপনার চোখের সামনে কি হবে, স্টাম্প মারবে। বিএলআরও যিনি থাকবেন বিনা স্টাম্পে কিন্তু যেতে দেবেন না, স্টাম্প মারবে, একটা কপি আপনার কাছে থাকবে আর একটা কপি আপনি বিএলআরও নিয়ে যাবে। যে স্টাম্প মেরে আপনি কাগজ পেয়ে গেলেন, বাঘকে খাঁচাই ভরে লক করে দেওয়া হলো। ভাই বাঘ এসআই লাফালাফি কর, বাঘকে খাঁচাই ভরে ফেলেছি, কাগজ আমার হাতে চলে এসেছে। এবার আমাদের ভাইয়ান আছে, ও বাঘকে কিভাবে ঠান্ডা করতে হয় ভুলভাল করলে বুঝিয়ে দেবো আমরা। এই কাজটা আপনারা করবেন, পারবেন, বাকি আর কিচ্ছু কাজ করতে হবে না। আমডাঙ্গায় একটা নমশূদ্র যদি নাম বাদ যায় বৈধ ভোটার, আমডাঙ্গার একটা মতুয়ার যদি নাম বাদ যায় বৈধ ভোটার, আমডাঙ্গার একটা মুসলমানের যদি নাম বাদ যায়, আমডাঙ্গায় একটা যদি দলিতের ভোট বাদ যায়, আমডাঙ্গার একটা ভোটারের যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, দায়িত্ব গতকাল কি বড় ভাইজান আমাকে বলে দিয়েছে, যেভাবে তুই সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকাফ নিয়ে মামলা করেছিস, ওবিসি নিয়ে মামলা করেছিস, আপনার সিএ নিয়ে মামলা করেছিস, পশ্চিম বাংলার যদি সে যেই ধর্মেরই হোক, আমার মতুয়া ভাই হোক, আমার নমশূদ্র হোক, আমার মুসলমান হোক, আমার আদিবাসী হোক, আমার খ্রিস্টান হোক, যে কোনো পশ্চিম বাংলার যদি একটা ভোটারের ভোট বাদ যায়, তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি, বাকিটা আমি সব খরচ দেবো, ঠিক আছে? আর এখানেও বলে দিচ্ছি, অদা করে যাচ্ছে আপনাদের, কেউ আতঙ্কিত হবেন না। ওই ভোটে হয়তো নাম উঠেনি তো কি হয়েছে, 2002-এর যারা বাপের বয়সী আছে, এসআইআর যখন হয়েছিল 28 লক্ষ নাম বাদ পড়েছিল, অনেকের নাম উঠেনি, 2003-এ তাদের নাম উঠেছে। লড়াই হয়েছিল বলেই তো উঠেছে, ডকুমেন্ট ছিল বলে উঠেছে, তো তাহলে আপনি ভয় খাবেন কেন? এখানে ভোটের নাম উঠা আর না নাম উঠাতে নাগরিকত্বের কিছু ব্যাপার নয়। বাবু তোমাদের অসহ্য লাগছে না তো? তাহলে যখনই আমি রিসিভ করে রেখে দেবো, বাঘকে আমি খাঁচাই ভরে ফেলেছি, এবার বাঘকে আমার কথাই চালাবো, বাঘের কথা আমি আর চলবো না আমার পকেটে। এবার আপনাদের এটারও কাজ আছে, এটা রিসিভ নিয়ে ফটাফট 3-4টে ছবি তুলে নিলেন, আমার বন্ধু বান্ধব বা আমার আত্মীয় একটু শেয়ার করে রাখলেন। বাই চান্স আমার ফোন যদি হারিয়ে যায়, এই কাগজটা যদি হারিয়ে যায়, এটা খুব গুরুত্বপূর্ণ কাগজ বাবু, এটা আপনারা হারাবেন না। ওই বাচ্চা ছেলে চিবিয়ে ফেলেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এই কাজ না হয়ে যায়, পানি পড়ে গেছে, খাবার পড়ে গেছে, তরকারি পড়ে গেছে, এইসব না কিন্তু শুনি ভাই, এই ধরনের আমাদের খুব নেগলিজেন্সি আছে, এটাকে একটু যত্ন করে রাখতে হবে। হ্যাঁ, এবার আছে 4 নম্বরটা,
হ্যাঁ বাপ আমার সব বলবো সময় করে এসছি। মাইকটা ভালো, গলাটা টানছে না, বলতে খুব একটা কষ্ট লাগছে না, আমি বলছি ওই জন্য, নাহলে তখন ছেড়ে বলাতাম, গলাটা অনেক মাইকে টেনে নেয়, এটা বলতে অসুবিধা হচ্ছে না। দেখ আমি তো এমনি কথা বলার মতোই বলছি, তো ওদের অসুবিধা হচ্ছে না। আর আপনাদের দু আশীর্বাদে আমার স্ট্যামিনা আছে। আমি তাকে খেলাধুলা করতাম, ওই আপনারা যুবভারতী স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে যান না, ওর পাশে সাই আছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, ওখানে আমি প্র্যাকটিস করেছি, অন্য জায়গায় প্র্যাকটিস করেছি, ওখানে অনেক ছুট কাটিয়েছি। আগে প্র্যাকটিস করতে গেলে আগে থেকে বেশি দৌড়ো, সেইগুলো তো আছে, যদি এখন কম হচ্ছে, হাঁটা চলা আমি করি যদিও, যাক সে বিষয়ে বলছি না। এবার আসা যাক 3 নম্বর পার্টটা বুঝালাম। ভাই আপনার পিছনে ক্যামেরা অসুবিধা হচ্ছে তো। 3 নম্বর পার্টটা বুঝিয়েছি। 3 নম্বর পার্টে কারা ফিল করবে? যে 3 নম্বর পার্ট ফিল করবে সে। এবার আমি 3 নম্বর, আমার নওশাদ সিদ্দিকী, আমার 2002 ভোটার লিস্টে নাম নাই, তাহলে আমার 3 নম্বর পার্ট আমি ফিল করছি না, তাহলে কি হবে? তাহলে আমাকে 4 নম্বর ফিল করতে হবে। 4 নম্বর কি আমার নাম দিলে হবে? 4 নম্বরটা কি কাগজ দিয়ে ফিল করতে হবে? 2002 সালের ভোটার লিস্টে আমার আব্বার, আমার আম্মার, আমার দাদর, আমার দাদির, অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা, আবার অনেকজন অনেক নামে ডাকে, তাদের এই 4 জনের মধ্যে কারো একজনের 2002 ভোটার লিস্টে নাম আছে। যদি না থাকে তারও ওষুধ আমি দিয়ে যাব। আমি ওষুধটা তৈরি করিনি, করেছে ইসিআই, আপনাদের কাছে পৌঁছায়নি ওষুধটা, সেই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। ওষুধটা পৌঁছে দেবো, রোগ ভালো হয়ে যাবে। ওষুধ নিয়ে তো টানাটানি হচ্ছে, সমস্যা এখানে তো সঠিক ওষুধটা দিচ্ছে না, ফলে রোগটা হচ্ছে না। নেতাদের কাজ ছিল কি? এটা আমার নয়, আপনার এমএলএর কাজ ছিল, এটা আপনার পঞ্চায়েতের মেম্বারের কাজ ছিল, আপনার প্রধানের কাজ ছিল, সমিতির মেম্বারের কাজ ছিল, আপনার এমপির কাজ ছিল, আপনার জেলা পরিষদের মেম্বারের কাজ ছিল, যে আমার ভোটারকে সচেতন করতে হবে। কালকে আমি ভাঙড়ে যাব, 3টে আমি ক্যাম্প করছি, সহায়তা শিবির তো আছেই, সচেতনতা শিবির আমি 3টে করছি, আর আমার বুথে বুথে কাজ হচ্ছে, কারণ সে আমাকে বিধায়ক বানিয়েছে, তারা ভোট দিয়ে, তাদের জন্য আমার এত সম্মান, এত প্রভাব প্রতিপত্তি, তারা যদি বিপদে পড়ে পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবো? এবার হচ্ছে বাবা মা দাদু দাদি 4 জনের মধ্যে কারো একজনের নাম থাকলেই এটা ফিল আপ আমি ওখানে, সেম এখানে আছে দেখবেন, ওই এই 3 নম্বর পার্টে যা আছে ফিল আপ করতে হবে। 4 নম্বর পার্টেও 2002 সালের ভোটার লিস্টে যা আছে, ভুল থাকুক ঠিক থাকুক, ভালো থাকুক আর খারাপ থাকুক, সেটা ধরে নিয়ে এসে কাজ শেষ, সিগনেচার করবেন, করে জমা দেবেন আর রিসিভ নেবেন। এবার আপনাকে আমি 2টো জিনিস মনোযোগ সহকারে করবেন, একটা হচ্ছে মনোযোগ সহকারে এড়িয়ে যাবেন, আর একটা মনোযোগ সহকারে করবেন। মনোযোগ সহকারে কোন জিনিসটা করবেন? ফর্ম ফিল আপ তো হয়ে গেল, জমা দিয়ে চোখের সামনে স্ট্যাম্প আর রিসিপ্টটা মনোযোগ সহকারে দেখে নেবেন। আর মনোযোগ সহকারে এড়িয়ে যাবেন কোথায়? তৃণমূলের বন্ধুরা বলবে নিয়ম আছে 50টা করে ফর্ম জমা দিতে পারি, আমি অনুরোধ করছি ওটা মনোযোগ সহকারে এড়িয়ে যাবেন। কেন বলুন তো? আপনাদের আমনাগা বিধানসভায় উপপ্রধানকে বোম ছুড়ে মেরেছিল কারা? রিসেন্ট মৃত্যুর খবর তো, কারা মেরেছিল? আর প্রধানটা কোন দলে ছিল? কেন মেরেছিল? ক্ষমতার জন্য, প্রভাবে প্রতিপত্তির জন্য। যদি এরা নিজের দলের লোককে, ভোটারকে একটা মেরে দিতে পারে, ভোটারকে বোম মেরে দিতে পারে, তাহলে আপনার আমার মতো ভোটারকে কাগজ ছিঁড়েও তো জেন্দাই মেরে দিতে পারে। যে ফর্ম দেবে তার হাতে, আপনি যে অফিসার ফর্ম দিয়েছে তার হাতে ফর্ম ফেরত দিবেন স্ট্যাম্প লাগিয়ে। আমি আপনাদের কেন বলছি, 2021 আপনার এই রিসেন্ট আবাস যোজনা নিয়ে কি গল্প শুনিয়েছিল, যার যার আবাস যোজনার বাড়ির দরকার ভিডিওতে আসো, ওই বক্স করে দিয়েছে, কাগজ গলিয়ে দিয়ে চলে যাও। আমি তখন বলেছিলাম রিসিভ দিতে হবে, কিন্তু একজন বিধায়ক হিসাবে আমার কথাটা হয়নি। যদি আগামী দিনে আপনারা 10টা নওশাদ সিদ্দিকী তৈরি করেন, হয়তো তখন চাপে পড়ে বাধ্য হবে। দেখ ওটা আলাদা পাঠ। আপনি বলুন, নামের লিস্ট বাড়িয়েছে, যে বড় লোক সে বাড়ি পেয়ে গেছে, গরিব লোক বাড়ি পায়নি। গরিবটাকে নিয়ে যদি আমি কোর্টে মামলা করতে যাই, সরকার এসে কি বলবে? উনি অ্যাপ্লিকেশন করেননি, আমি কিভাবে দেবো? ও গরিব মানুষ প্রমাণ দেখাতে পারবে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, রিসিভ আছে? তো আপনি শাসক দলের হাতে, নেতার হাতে দিয়ে দিলেন, কী হবে তখন? ওটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিতে পারে। বা অন্য কারো কাছে আমি অনুরোধ করবো, আমার ছেলেদেরকে আপনি বিশ্বাস করেন, আমি অনুরোধ করবো আমার ছেলের হাতেও দেবেন না, আমি নওশাদ সিদ্দিকী আমার হাতেও দেবেন না। জান আপনি একে যে স্টাম্প মারবে তার হাতেই দেবেন, যে ফর্ম দিয়েছে তার হাতেই দেবেন। এটা ভরসা করেন তো ভাইজান জান চলে যাবে, আমার ফর্ম নষ্ট করবে না। তারপরেও বলছি আমি আমার হাতে দেবেন না, আপনি মাথায় থাকবে তো? তাহলে মনোযোগ সহকারে স্টাম্পওয়ালা কাগজ নেবেন, আর মনোযোগ সহকারে এড়িয়ে যাবেন কোথায়? অন্য কারো হাতে দিবা, বিপদ করে ফেলবে। এরা এত ভয়ঙ্কর। বাপ বেঁচে আছে, মাকে মৃত বাপকে মৃত দেখিয়ে মায়ের কপালে সিঁদুর থাকা অবস্থায় অফিসিয়ালি সিঁদুর মুছে, মা মুসলিম সমাজের হলে একটু পরে মানে এতে থেকে যায়, সব তো জানেন আপনারা ধর্মীয় রীতি অনুযায়ী কীভাবে থাকতে হয়, ওই করে দেখিয়ে মাকে
বাবাকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাওয়া এরা নেতা। আপনার ভোটটাকে এরা নষ্ট করতে দু সেকেন্ড এরা ভাববে না। তাই অনুরোধ করছি আপনাদেরকে যে কারো হাতে দেবেন না। কার হাতে দেবেন তাহলে? যে বিএলও আমাকে কাগজ দিয়েছে সেই বিএলওর হাতে আমি জমা দেবো। তবে হ্যাঁ, জমা তখনই আমি দেবে ছাড়বো যখন আমাকে একটা কপি স্ট্যাম্প মেরে দেবে। এবার একটা পার্ট শেষ হয়ে গেল, দুটো পার্ট আমার বাকি থাকছে। ছোট্ট ছোট্ট করে বলবো, অনেক পুরো নেতাদের মতো ভাষণবাজি করে ফেললাম বলেন? হ্যাঁ, আপনাদের কিন্তু সত্যি ধৈর্য আছে শোনার, একভাবে শুনছেন। আমি লক্ষ্য রাখছি, যদি কমে যেত আমি বলতাম, আর বলবো না, ছেড়ে দিই। দেখি সব তো দাঁড়িয়ে আছে। এই শোনার মানসিকতা আছে আপনাদের? ওই পিছন দিকে যারা আছে অন্ধকারেও দাঁড়িয়ে আছে শুনছে, ঠিক আছে। তাহলে আমি দুটো কথা বলবো। একটা কথা, দাদের বাবার নাম, মায়ের নাম, দাদুর নাম আর দাদির নাম 2002-এর ভোটার লিস্টে নাই। কি করবে তারা? আমাকে বলেন এবার। এইটা সমস্যা 15 থেকে 20% মানুষের। যে সমস্যাটা সমাধান করলাম 80% মানুষের সমস্যা সমাধান হলো, থাকলেও 20% মানুষের। এবার কি হবে? এটাও সমাধান আমি করে দেবো, শুনবেন আপনারা? হ্যাঁ, তার আগে একটু বলি, পরিযায়ী শ্রমিক হয়ে যারা বাইরে ভিন্ন রাজ্যে আছে বা বিদেশে আছে তারা কি করবে? তৃণমূলের এক নেতার বক্তব্য শুনছিলাম, সে বলছে তাড়াতাড়ি তাদেরকে ডেকে নাও, সবাইকে ডেকে নাও, 1 মাসের মধ্যে চলে আসতে হবে। আমি পরে বলেছি ওর মনে হয় বোম বাঁধার লোক কম হয়ে গেছে, ওদেরকে ডেকে নিয়েছে বোম বাঁধাবে। ও মারপিট করার লোক কমে গেছে ওর দলে, সব ছেড়ে পালাচ্ছে তো, সব উন্নত হচ্ছে। তাহলে মারপিট করার লাঠিয়াল বাহিনী কিছু আনার জন্য ডেকে ডাকছে। আমি আপনাদের বলি, কাউকে আসতে হবে না। আমডাঙ্গারও যদি কেউ বাইরে থেকে থাকে, আমডাঙ্গার লোক যদি কেউ বাইরে কাজ করে, কাউকে আসতে হবে না। ইসিআই দুটো ওয়েতে তার ফর্ম সাবমিশনের জায়গা রেখেছে, একটা অনলাইন, একটা অফলাইন। অফলাইন মানে ফিজিক্যালি কপিটা যেটা আমরা দিচ্ছি, অনলাইন ইসিআই নেট অ্যাপ বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে অনলাইন থেকে বাইরে যারা আছে তারা ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবে, সাবমিশন করতে পারবে। আর একটা ওই ফর্মের মাধ্যমে। তবে আমি অনুরোধ করব, অনলাইনে আমি বেশি সত্যি এক্সপার্ট নয়, ওই ফোনপে গুগল পে এখন আমি করতে পারি না, আর করার আমি চেষ্টাও করিনি, সত্যি বলছি। ফোনপে গুগল পে হয় না আমার, নাই, আমি চেষ্টা করিনি, আমি মাথার উপর দিয়ে যাই। তো অনলাইনটা একটু আমার কাছেও ডিফিকাল্ট লাগে। তা আমি অনুরোধ করব, অফলাইন আপনি করতে পারবেন। কিভাবে? আপনার ছেলে রাজস্থানে থাকে, আপনার স্বামী আপনার ব্যাঙ্গালোরে থাকে, আপনার ভাই দিল্লিতে থাকে, হতে পারে তো, আপনার পিতা ব্যাঙ্গালোরে থাকে, আসতে লাগবে না। এই ফর্মটা যেভাবে বললাম সিস্টেম মেনটেন করে ফিল আপ করুন। ফিল আপ করে শোয়ের জায়গাটাই দেখবেন লেখা আছে কি, হয় নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, অবলিক দেওয়া আছে, এর পরিবর্তে তার পরিবারের সাবালক কেউ একজনের নাম, অথবা আঙুটা বাম হাতের বুড়াগুল, যেটাকে বলি আমরা, বুড়াগুলি বলে, এখানে কি বলে, গ্রাম্য ভাষায় বুড়াগুল মানে থাম বলে, ওটা দিয়ে আর যে সই করছে তার সম্পর্কটা উল্লেখ করতে হবে। আমি আরেকটু খুলে বলি, আপনার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, তো আপনি পিতা, আপনি পারবেন আপনার ছেলের ফর্ম ফিল আপটা করতে। সিস্টেমটা মেনটেন করতে হবে, যে সিস্টেমটা বললাম 3 নম্বর পার্ট বা 4 নম্বর পার্ট, যা বললাম সবটাই মেনটেন করলেন। করে সিগনেচারের জায়গায় আপনার নিজেরটা তো আপনি করলেন, আপনার ছেলেরটাও আপনি করবেন। ছেলের নামটাম সব থাকবে উপরে, শুধু সিগনেচারের জায়গায় আপনার নাম হলো। এবার আপনার নামের পরে ব্র্যাকেট দিয়ে আপনার ওটা কি হয়, তাহলে আপনার পুত্র বলে লিখে দিলেন, আবার জমা দিলেন, দিয়ে রিসিভ কপি নিলেন। আমার কোনো মা ফিল আপ করেছে, তার স্বামী বাইরে আছে, তাহলে মা পুরো ফর্মটা ফিল আপ করলো। ফিল আপ করার পরে এবার ফিল আপ করতে হয়তো পারছেন না আপনারা, যেটা বুঝালাম বুঝতে পারলেন না বা পারছেন না, পড়ালেখা তুলনামূলক কম, দোষ তো সরকারের। আপনি যে লিখতে পারছেন না, পড়তে পারছেন না, দোষ আপনার নয়, দোষ সরকারের। এর পরের প্রজন্ম কিন্তু আমাদেরকে ধরবে, আমি তখন ধরতে বলবো। আমাদের আগের প্রজন্ম সচেতন ছিল না বলে বেশি প্রশ্ন করেনি। 2012 থেকে 2024 প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে পশ্চিমবাংলায় 25,000। কাদের বাড়ির ছেলেগুলো প্রাইমারি স্কুলে যায় গো? সরকারি। আপনার বাড়ির ছেলে যে বলছি না, 2টো সিম আছে, কারণ মাস গেলে তো 8,000 টাকা ইনকাম করে। 2টো ছেলে যদি আমি ধরি, সরকারি স্কুলে গেলে সরকারি স্কুলে বছরে 250 টাকা ফিজ হয়ে গেল, আর বেসরকারি স্কুলে গেলে বছরে 2,000 টাকা, এই মাসে 2,000 টাকা কম করে 1,000 টাকা। আপনি 8,000 ইনকাম করেন, 4,000 টাকা যদি ছেলে মেয়ের পিছনে পড়াতে ছেড়ে দেন, খাবেন কি, বাঁচাবেন কি? এখন ডাক্তারের ওষুধ কিনবেন কি? আরও তাহলে একটু ঘুরতে ঘাটতে গেলে কেন, পুজো পার্বণ আসলো, ঈদ হলো, তাহলে ভালো কাপড় আর কিছু, সব শেষ তো। তাহলে এই যে 25,000 স্কুল বন্ধ করেছে, তাহলে 25,000 স্কুলের ইফেক্ট কারদের উপরে পড়বে? আপনার আমার গরিবের বাড়ির ছেলে মেয়ের উপরে পড়বে। ওরা পড়তে পারবে না বেসরকারি স্কুলে, তাহলে ও শিক্ষাই কম হবে, পেন ধরতে পারবে না। আগামী দিনে যদি কিছু ভোটার লিস্টে এইসব যদি আসে, সেই নওশাদ সিদ্দিকীকে খুঁজতে হবে, বোঝানোর জন্য বলছি, বা আপনাদের মতো বিশ্বজিৎদার মতো লোকে সে বুঝাবে। তাহলে এই দোষটা কে করছে? অশিক্ষিত কে করে রেখেছে আমাদেরকে? সরকার। এইখানেও সরকার দায়ী। সরকার খুব ভালো জিনিস আর সরকার খুব খারাপ জিনিস। এবার আপনি সরকার কেমন তৈরি করছেন আপনার হাতে নির্ভর করছে, কারণ আপনি সরকার তৈরি করবেন। শিক্ষামন্ত্রী কি হবে, স্কুল চালু থাকবে কি বন্ধ থাকবে আপনার হাতে নির্ভর করছে তো, আর দোষ তো আপনার।
আমি বলবো আপনার দোষ, আপনি শিক্ষামন্ত্রী বানিয়েছেন ওই ধরনের লোককে যে স্কুল বন্ধ করবে, তো স্কুল বন্ধ হবে। শিক্ষামন্ত্রী যদি বিশ্বজিৎ দার মতো লোককে বানান, তাপস ব্যানার্জির মতো লোককে পাঠান, শামসুর আলী মল্লিকের মতো লোককে পাঠান, শিক্ষামন্ত্রী যদি আপনি প্রগ্রেসিভ মানুষকে বানান, তাহলে তারা এসে কি বলবে, সব খোঁজ নাও, সার্ভে করো, যে সমস্ত স্কুল বন্ধ আছে 6 মাস কি 3 মাস টাইম নাও, নতুন করে স্কুল চালু হবে, ওই স্কুলগুলোকে আবার পড়ানোর ব্যবস্থা হবে। আপনি স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন দুর্নীতিগ্রস্তকে, হসপিটালে ওষুধ পাবেন কি করে? কি বলছি বুঝতে পারছেন? আপনি বানিয়েছেন, যাক ওই বিষয়ে যাচ্ছি না। কি কোথাও বলছিলাম গো, হ্যাঁ তো আপনার স্বামী বাড়ি আছে, মা ফর্ম ফিল আপটা করলো, বা ফর্ম ফিল আপ করতে পারলেন না, আমাদেরকে বলবেন, আমাদের ছেলেরা আছে, বিশ্বজিৎ দা আছে, আপনার এলাকার ছেলে, আরও যারা আছে, এই যে মোস্তাফিজ এরা যারা আছে, আমাদের সব আছে তো এখানে, সবরা যারা আছে তাদেরকে বলবেন, এরা ফিল আপ করে দেবে। এবার আমার মা একটা ফর্ম ফিল আপ করলো, তার স্বামী বিদেশে বাইরে আছে, কি ফিল আপ করার পরে সই করার জায়গায় ওই মা তার নিজের নামটা লিখলো, আর সম্পর্ক ব্র্যাকেটে তার স্বামী, মিটে গেল, জমা করে দিল। তাহলে বাড়ি থেকে আসা দরকার নেই। এই যে আসে যাই 5,000-7,000 টাকা তো খরচ আছে আমাদের দেশের মধ্যে হলে। কেউ যদি ইউরোপে কাজে পেটের জ্বালায় কাজে গিয়েছে, লাতিন আমেরিকাতে পেটের জ্বালায় কাজে গিয়েছে, অস্ট্রেলিয়াতে পেটের জ্বালায় কাজে গিয়েছে, মিডল ইস্টে পেটের জ্বালায় কাজে গিয়েছে, সে কী করবে? আফ্রিকাতে গিয়েছে পেটের জ্বালায় কাজে, কী হবে ভাই? ফ্লাইটে আসতে হবে তো, ও 50,000 টাকা তো শুধু ফ্লাইট ভাড়া লেগে যাবে, ওই 50,000 টাকা প্রায় 1 বছরের সংসার চলে যাবে। ভুল বলছি নাকি? অনেকের 1 বছরের সংসার চলে যাবে না? তাহলে কেন করবেন যখন অপশান আছে? এটা আপনারা অ্যাপ্লাই করবেন। এবার আসি যেটা, এবার হচ্ছে আপনার নাম নেই, বাপের নাম নেই, মায়ের নাম নেই, 2002-এ দাদু দাদির নাম নেই, কী হয়েছে? কিচ্ছু চিন্তা করবেন না, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করবেন, সিগনেচার করবেন, রিসিভ করিয়ে নেবেন, থার্ড আর ফোর্থ করার দরকার নেই। নেই কাগজ কী করে করবো, তাই না? কি বলছি বুঝতে পারছেন? কিন্তু ফিল আপ করে সবাই জমা দেবেন, এটা যেন ভুল হয়ে যায়, ফিল আপ করে সবাই জমা দেবেন। এবার আপনাকে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 11টা শর্ত দিয়েছে, তার মধ্যে কোনো একটা শর্ত পূরণ হলেই কি হবে, লিস্টে সে উঠে যাবে, কোনো চাপ নেই। এখানে যারা নমশূদ্র ভাইরা আছে, মতুয়া ভাইরা আছে, অনেকে ভয় দেখানোর চেষ্টা করছে। নমশূদ্র ভাইরা যারা এসছে, যারা আমি বলছি আপনার অনেকে তো 1887 সালের আগে এসছে, আমি বোঝানোর জন্য বলছি, তাদেরকে সরকার রিফিউজি ল্যান্ড হিসাবে জায়গা দেয়নি, হ্যাঁ দিয়েছো তো, ওই জায়গার দলিল পর্চা আছে তো। বা অনেকে পাট্টা হিসাবে, যাদের জন্ম 1887 সালের আগে, এটা একটু 3টে পার্টে আছে, যাদের জন্ম 1887 সালের আগে, তাদের ওই 11টা যে লিস্ট দিয়েছে, 11টার মধ্যে কোনো একটি লিস্ট দিলে সে, লিস্ট কিন্তু এখনও দিতে হচ্ছে না তাকে, কাগজ এখন দিতে হচ্ছে না, তাহলে এখন কি করতে হচ্ছে তাকেও? একটাই কাজ, পেনের কালি একটু খরচ করতে হচ্ছে, আর 2টো ছবি দিতে হচ্ছে, জমা করে দিলেন। এবার আপনাকে ফোন নাম্বার বললাম, বা আপনার ঘরে নোটিশ আসবে, নোটিশ আসলে ভয় পাবেন না, মানে আপনার শুনানি হবে, আপনার কি কাগজ আছে ডাকবে, আপনি তখন কাগজ নিয়ে গেলেন, ওই 11টা ডকুমেন্টসের মধ্যে 1887 সালে যাদের আগে জন্ম, তার একার শুধু কাগজ নিয়ে যাবেন, 11টার মধ্যে যে কোনো একটা কাগজ নিয়ে গেলে সে। এবার 1887 থেকে 2004 এর মধ্যে জন্ম আছে অনেক মানুষের, এরা কি করবে, ওই 11টার মধ্যে একটা যে কোনো কাগজ তার লাগবে, বাবা বা মা, আব্বা অথবা মায়ের, আব্বা অথবা আম্মার কোনো একজনের কাগজ, ওই 11টার মধ্যে একটা। আর আমার যদি বলি, আমি তো 1987 থেকে 2004-এর মধ্যে জন্ম, আমি হচ্ছে আমার বাপ মা নেই, তাহলে আমার ওই 11টার মধ্যে একটা। এবার 2004-এর পরে যাদের জন্ম, তারা কি করবে, তার ওই 11টা কাগজের মধ্যে একটা কাগজ, তার আব্বার একটা, তার মায়ের একটা, দুজনেরই লাগবে 11টার মধ্যে। বুঝে আসছে না? বুঝাবো একবার এটা। 1987 সালে যাদের আগে জন্ম, 11টার মধ্যে একটা কাগজ দিলে সে পার। 1987 সাল থেকে 2004-এর মধ্যে যাদের জন্ম, তার একটা কাগজ, 11-র মধ্যে একটা, বাবা মার মধ্যে 11-র মধ্যে একটা কাগজ দিলে সে। 2004-এর যা পরে যাদের জন্ম, বাবা মার এবং তার ওই 11টা কাগজের মধ্যে একটা করে কাগজ দেখালি হয়ে যাবে। কি কি কাগজ হবে ভাই, 11টা বলার আর আমার এনার্জি অত বলার সময় নেই, আমি তা বুঝাচ্ছি সহজে। আপনি পড়াশোনা করেছেন, সার্টিফিকেট আছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ST SC OBC সার্টিফিকেট নাই, জন্ম সার্টিফিকেট আছে। সর্বোপরি আপনাকে বলছি, ভয় পাবেন না, এখন হুড়োহুড়ি করবেন না, এখন হুড়োহুড়ি করার দরকার নেই। এই বিডিও অফিস থেকে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হলেই হয়ে যাবে। এবার বিডিও অফিস থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে গেলে কি করতে হয়? হ্যাঁ হ্যাঁ যাও ভাই, সাবধানে গাড়ি চালাবে, হ্যাঁ হ্যাঁ যাও যাও, সাবধানে যাবে, তার জন্য ক্রাইটেরিয়া আছে, এতেই আপনি হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু আছে? খসড়া লিস্ট পাবলিশ হবে, খসড়া লিস্ট থেকে আপনার বাড়িতে হয়তো নোটিশ আসতে পারে যে আপনার কাগজ 2002-এর
আপনার নাই, আপনার পরিবারের কারণ নাই, তাহলে আপনার কি কাগজ আছে? আপনি কাগজ নিয়ে হাজির হলেন। এবার আপনাকে বলি তখন কি করতে হবে? খসড়া লিস্টে নাম আসেনি, আমি ধরে নিলাম, বদমাইশি করে করতে পারে, অনিচ্ছাকৃতভাবে করতে পারে, তার জন্য কি করতে হবে? গলায় দড়িতে টাঙিয়ে যাবেন নাকি? বারবার বলছি এটা নাগরিকত্বের প্রমাণপত্র নয়, আপনি শুধু ভোট দিতে পারবেন না তার কাগজ তৈরি হচ্ছে এটা, ঠিক আছে? এটা নাগরিকত্বের প্রমাণপত্র তৈরি হতে পারছে না। আজানের পরে 2-3 মিনিট নেবা। কি বলছিলাম? হ্যাঁ ঠিক বলেছে, মন দিয়ে শুনছো। ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আপনার নাম হয়তো বাদ দিয়েছে, আমি ধরছি বাদ গিয়েছি, ধরছি বাদ যাবে না, আমি বিশ্বাস করব। কেন আমার নাম বাদ যাবে? বদমাইশি হচ্ছে, আমার নাম কেন বাদ যাবে? তারপরও ধরছি, তা ভয় না লাগে সেই জন্য। বাদ গেলে কি করতে হবে আমরা বলবো, এখন তো বাদ যায়নি। এখন পর্ব হচ্ছে নাম তোলা, ফর্ম ফিল আপ। তাহলে ফর্ম ফিল আপটা ডিটেলস বলেছি, তারপরেও বলেছি বাদ গেলে আপনি ভয় পাবেন না, কারণ আপনাকে প্রায় আবার 1 মাস সময় পাওয়া যাবে অভিযোগ দায়ের করার। অভিযোগের ভিত্তিতে আপনাকে ডাকবে। বাবু কি বলছি বুঝতে পারছেন? আমার নাম বাদ গেছে, আমি অভিযোগ দায়ের করলাম, তাহলে অভিযোগের ভিত্তিতে আমাকে ডাকলো, আমার কাগজপত্র সব নিলেও হলো, ইচ্ছা করে আমার 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ করেছে। 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে, ওখানেও আমার নাম নাই, তাহলে কি হবে? ভয় পেয়ে যাবেন নাকি? আমি আবারও বলছি, এইটা লিস্টটা হচ্ছে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার গণনা, ফর্ম কত ভোটার, এই সব সংক্রান্ত। এখানে আপনি একবারের জন্য ভাববেন না আপনার ভোটার লিস্টে নাম ওঠেনি মানে আপনি বিদেশি নাগরিক। এটার সাথে দেশি নাগরিক বিদেশি নাগরিকের কোনো গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না। এখানেই আইএসএফ আপনাদের পাশে থাকবে। যদি খসড়াতে না নাম উঠে বা আপনাকে খসড়াতে নাম উঠেছে, আপনাকে কি বলে ওটাকে গো, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে কি বলে, শুনানির জন্য ডাকবে। কি কাগজপত্র নিয়ে যেতে হবে, কেমনভাবে কথা বলতে হবে, আপনারা নিশ্চিন্তে থাকবেন। ঠিক এই ধরনের 1 মাস ধরে যেভাবে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এখানে এসে বুঝিয়ে বলছি, তো তখন যদি আপনাদের তখন 2-4টে মানুষ হয়তো বুথভিত্তিক হতে পারে, তাদেরও আমাদের বুথের ছেলেরা তাদেরকে কি করবে, ট্রেনিং দেবে। প্রয়োজনে আপনাদের বলি, তাদের সাথে আমাদের নেতৃত্বরা শুনানির ওখানে যাবে, তাকে সহযোগিতা করবে, আপনারা চিন্তিত হবেন না। তা না হলেও চেষ্টা করব আপনাদের এটাও বলে যাচ্ছি, প্রয়োজনে আপনি শুনানিতে যাচ্ছেন, আপনার সাথে একটা উকিল পাঠাবো যাতে আপনার না কোনো অসুবিধা হয়। তাহলে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। সব হয়ে গেল, 7 তারিখে নাম উঠেনি, কি করবেন? ভয় পেয়ে যাবেন? ভয় পাবেন না, জানবেন আপনাদের ভাইজান এখানে এসে কথা দিয়ে গেছে, আর আপনাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী সেই নির্দেশটা আমাকে দিয়ে রেখেছে। কি একটা পশ্চিমবাংলার বৈধ ভোটারের যদি নাম কাটা যায়, সে আমার মতুয়া হতে পারে, আমার দলিত হতে পারে, আমার নমশূদ্র হতে পারে, আমার হিন্দু মুসলমান খ্রিস্টান যে কেউ হতে পারে। একটা ভোটারের যদি বৈধ নাম কাটা যায়, তাহলে আমাকে দিল্লির ফ্লাইটে চড়ে দিল্লিতে পাঠাবে। মোদির সাথে সেটিং করতে নয়, দিদির মতো যেমন সেটিং করার জন্য শুধু দিল্লিতে চলে যায়, সেই সেটিং নয়। মোদির আমলে, মোদির সরকারের আমলে ইসিআই ভুল করেছে, জবাব নেওয়ার জন্য আইনের মাধ্যমে ওই ভোটারকে বৈধ ঘোষণা করার জন্য। ঠিক আছে? কারো আর ভয় পাওয়ার জায়গা নাই, ভয় পাবেন না। আপনাদের কাছে আমি একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন? অনুরোধটা এটাই যে আপনারা যতটুকু জানতে পেরেছেন, বুঝার চেষ্টা করলেন, আপনার পাশের বাড়ির লোককে একটু বুঝাবেন। সে ভয়ে আছে বেচারি, সে তো আজকে আসতে পারেনি এখানে, সে তৃণমূল করে হয়তো এসে পৌঁছাতে পারেনি, লজ্জা আছে, থাকতে পারে, আমি সে ভিতরে করে বলি, তাকে একটু বোঝান, অন্তত তার ভয়টা মুক্ত করেন আপনি। আরে দুয়া আশীর্বাদ পাবেন তো, ভোট দিকার নাই দিক, ভোট নিয়ে আমি ভাবি না, দুয়া আশীর্বাদ পাওয়া যাবে তো দিনের শেষে। আপনার পাশের মাচায় বসে গল্প করছেন, এই ফর্ম লিয়াই তো, জেরক্স করলে আমি সব করে দেবো। ভাইজান গেছিল, সব শিখিয়ে দিয়েছে। ভিডিও অনেকে করছেন তো, এই ভিডিওটা বার করতে পরপর স্টেপ বাই স্টেপ কী করতে বলেছে দেখতো, করে দেবো। আপনি জেরক্স ফর্মে তার ফিল আপ করে দেন, সে বাড়িতে গিয়ে করুক। এই কাজটা করবেন তো ভাই? কারণ আমরা ভারতীয় নাগরিক, আমরা পশ্চিমবাংলার বাসিন্দা, আমরা একে অপরের পক্ষে
সহযোগিতা করতে হবে। কে দলিত, কে আদিবাসী, কে মতুয়া, কে নমশূদ্র, আমাদের মধ্যে ওই ডিভাইড করলে হবে না। তার বিশ্বাস, প্র্যাকটিস, তার সেভাবে করবে তো কী হয়েছে? তাকে ভালো লাগে সে করছে, তার যেটা ধর্ম সে পালন করবে। সাথে কী করতে, আমরা মানুষ হিসাবে তার পাশে আমরা থাকবো, তাকে কি করব? সহযোগিতা করবে। এই আশাটা আপনাদেরকে করতে পারি তো ভাই? এটা হবে তো ভাই? এইরকম করলে তো থোড়া থোড়া মিলকে বহুত হতা হয়। বৃষ্টির 1 ফুটা বৃষ্টি কতটুকু? বলে বড় ফুটার বৃষ্টি হয় অনেক সময়, কত বড়? এতটুকু? এটাও হয় না তো। আর 1 ফুটা এমনি নর্মাল বৃষ্টি, ওই বৃষ্টি কিন্তু বন্যা করে দেয়, ওই বৃষ্টি তেলেস্মাত করে দেয়, ওই বৃষ্টি ভাসিয়ে দেয়, ওই বৃষ্টি ধ্বংস করে দেয়। কেন? ওই বৃষ্টি যেন এক জায়গায় হয়ে যায়। তো আমরাও, আমাদের সরকার, আমাদের দেশ, আমাদের সংবিধান, আমরা মানুষ, আমাদের ভোটে যখন মমতা ব্যানার্জি হতে পারলো, আমাদের ভোটে যখন মোদি হতে পারলো, আমাদের ভোটে যখন এত সিস্টেম চলছে, আমরা যদি এক জায়গায় হয়ে যাই, সিস্টেমকে আমার পায়ের নিচে হাজির করে দেবো। একটা কথা বলে আমি শেষ করব। দুয়ারে সরকার ফেল হয়েছে, এখন 3 পাড়ার মাথায় সরকার এসে গেছে। গোতা দিয়েছি বলে তো হয়েছে নাকি? আপনারা একটু সজাগ সতর্ক থাকুন, আর আমাদের একটু সাথ দিন। আমি কথা দিচ্ছি আপনাদের, বাড়িতে সরকার হাজির করে দেবো। আপনার এখন কি, আগে ছিল ক্যাম্প করে দুয়ারে সরকার, এখন 3 মাথার মোড়ে এসছে। আর আপনারা যদি আমার সাথ দেন, এই বিশ্বজিৎ যদি সাথ দেন, এই খামচিহ্ন আইএসএফকে যদি সাথ দেন, আমি কথা দিয়ে যাচ্ছি, দরজা খুলবেন, সরকার হাজির থাকবে। এখন 3 মাথার মোড়ে সরকার এসছে। বিডিও অফিস এখন কোথায় হয়ে গেছিল? এই পাড়াই সমাধানে বিডিও অফিস কোথায় হয়েছিল? 3 মাথার মোড়ে, 3 মাথা পাড়াই সমাধানে। এই বিডিও অফিস তখন আপনার বাড়ির সামনে হবে, সেই ব্যবস্থা আমরা করব। ধন্যবাদ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। আমরা সবাই একে অপরের সহযোগী হিসাবে থাকবো। এজেন্ডা হয়ে যাক।